কার্যকর রহস্য উজ্জ্বলা দিয়ে নির্মিত। বাড়ি থেকে ফোন এসছে আম্মুর। ছোট বোন হুমায়রা নাকি খুব অসুস্থ, কিছু টাকা থাকলে দিতে পারবো কিনা। হুমায়রাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। এটা শুনে আমি সাথে সাথে এক বড় ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার করে বাড়িতে পাঠিয়ে দিলাম, আর আমিও বাড়িতে রওনা হলাম। আমার আদরের ছোট বোনটা অসুস্থ, আর আমি কিনা থেকে পারি ওর পাশে। আম্মু একা বোনের খেয়াল রাখতে পারবে না, কয়েকটা টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালায়, আর সামান্য কিছু টাকা আম্মুকে দেই। মোটামুটি ভালোই চলে যায় দিনগুলো। আমি রিজভি, পড়ালেখার খাতিরে ঢাকায় থাকি। আমার গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জে। বাবা যখন মারা যায় তখন আমার বয়স 8 বছর। ছোট বোনটা তখন অনেক ছোট। মা ছিল স্কুল শিক্ষিকা, অনেক কষ্ট করে আমাদের ভাই বোনকে বড় করে তুলেছে। আমি এবার ফিলোসফিতে মাস্টার্স করছি, আর আমার বোন হুমায়রা ইন্টার ফার্স্ট ইয়ারে। একদিন আমার খোকা বড় হবে, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে, বড় চাকরি করবে, আমাদের অভাব অনটন দূর হয়ে যাবে। এটা আমার আম্মুর স্বপ্ন। রাত তখন 9টা বাজে। হবিগঞ্জের বাসে উঠে বসলাম। পুরো বাস কানায় কানায় পরিপূর্ণ। একদম পিছনে গিয়ে একটা সিট পেলাম, পাশে আরেকটা সিট খালি, হয়তো আর কেউ আসবে না, তাই পা ছড়িয়ে চিত হয়ে বসে পড়লাম 2 সিট দখল করে। বাস চলতে শুরু করলো। আমার অভ্যাস, আমি বাসে জার্নি করলে ঘুম আসবো, তাই কখন যে চোখ লেগে গিয়েছে আমি বলতে পারি না। আমি একটা পুরাতন খ্রিস্টানদের কবরস্থানে দাঁড়িয়ে আছে, চারিদিকে শুধু খ্রিস্টানদের সেই ধর্মীয় ক্রসগুলো দাঁড়িয়ে আছে। আমি দিশাহারা হয়ে দৌড়াতে লাগলাম। আমি কোথায় চলে আসলাম? এমন জায়গা আমি কখনো দেখিনি। হঠাৎ একটা পাথরের সাথে উষ্টা খেয়ে মুখ থুবড়ে পড়ে গেলাম। আবার উঠে দাঁড়ালাম, ঠিক তখনই একটা কালো হাত আমার পা চেপে ধরল। আমি টানা হিচড়ে করতে লাগলাম তার থেকে নিজেকে ছাড়ানোর, অন্য পা দিয়ে কয়েকটা লাথিও দিলাম ওই হাতে, কিন্তু কিছুতেই সে পা ছাড়ছে না। ধীরে ধীরে পায়ে খুব ব্যথা হতে লাগলো। আমি কুঁকড়ে উঠলাম ব্যথা এবং ধরফর করে উঠে গেলাম। এটা তাহলে স্বপ্ন ছিল? যাক, দেহে যেন প্রাণ ফিরে পেলাম। হঠাৎ পাশের খালি সিটে চোখ পড়তে দেখলাম একটা সুন্দরী মেয়ে বসে আছে চোখ বন্ধ করে। ভাবলাম স্বর্গে চলে এলাম নাকি মরার পর। মেয়েটা একদম আকাশ থেকে নেমে আসা হুড়পড়ির মতো দেখতে, মনে হচ্ছে টোকা দিলে রক্ত বের হয়ে যাবে। এত সুন্দর মানুষ হয় নাকি? কিন্তু পরক্ষণেই মনে পড়ল সে কখন উঠল বাসে। বাস তো পথে থামিয়ে যাত্রা ওঠানোর কথা না। তাহলে সে কি পেতনি বা মেয়ে পিশাচ নাকি? চেক করতে হবে। শুনেছি এদের নাকি পা উল্টো থাকে। তাই ধীরে ধীরে নিচের দিকে তাকিয়ে তার পায়ের দিকে লক্ষ্য করলাম। পা তো ঠিকই আছে, তার মানে সে মানুষ না। তবুও মনের সন্দেহ কাটছে না। তাকে একবার স্পর্শ করে দেখা যাক। জিনভূতের শরীর অনেক ঠান্ডা হয় শুনেছি। সে এখনও চোখ বন্ধ করে আছে। তার গালের দিকে আস্তে আস্তে হাত নিলাম স্পর্শ করার জন্য। আশ্চর্য ব্যাপার, আমার হাত কাঁপছে কেন? হঠাৎ মেয়েটা আমার হাত খপ করে ধরে ফেলল। আমি ভয় পেয়ে গেলাম একটু। মেয়েটা যদি চিৎকার করে এবং বলে যে আমি তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছি, তাহলে এই বাসে গণধোলাই খাবো নিশ্চিত। মেয়েটা আমাকে অবাক করে দিয়ে চোখ বন্ধ করেই বলল, স্বপ্নটা কেমন ছিল রিজবি? একটু জন্য বেঁচে ফিরে এলে। আমি ছিটকা টান মেরে তার থেকে নিজের হাত ছাড়িয়ে বললাম, আপনি কি? আমার নাম কিভাবে জানেন? আর আমার স্বপ্ন সম্পর্কে আপনি কিভাবে জানলেন? মেয়েটা এবার চোখ খুলে আমার দিকে তাকালো এবং একটা হাসি দিল এবং বলল, নাম জানা কোনো বিষয় হল নাকি? আর স্বপ্ন, ওটা তো আমি দেখিয়েছি তোমাকে। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। খেয়াল করলাম মেয়েটার চোখ রক্ত লাল। 1 মাস না ঘুমালেও চোখ এমন লাল হয় না। মনে হচ্ছে যেন চোখ থেকে এই বুঝি টুপ করে রক্তের ফোঁটা পড়বে। আমি বুঝলাম সে সাধারণ কোনো মেয়ে না। আমার আম্মু সবসময় বলতো, যদি কখনো আচমকা অন্য জগতের কারোর সাথে দেখা হয়ে যায় তাহলে যতটা পারো নিজেকে শান্ত রাখবে। তাকে বুঝতে দেওয়া যাবে না তুমি ভয় পেয়েছো, কারণ তাদের সবচেয়ে বড় অস্ত্র আমাদের ভয়। তাই নিজেকে শান্ত রাখলাম। খুব ভয় পাচ্ছি, কিন্তু সেটা তাকে বুঝতে দেয়া যাবে না। মেয়েটা এখনও তার লাল চক্ষু বের করে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু নড়ে চড়ে বসলাম। এই জন্যই গুরুজনেরা বলে, অতি মাত্রায় গুঞ্জিকা সেবন করা উচিত না, তাহলে চক্ষু আর তার সাক্ষী হয়ে যায়। এত সুন্দর দেখতে আপনি এসব খেয়ে চক্ষু লাল করার কি দরকার? মেয়েটা একটু অবাক হলো আমার কথা শুনে। সে প্রস্তুত ছিল না এমন কথা শোনার জন্য। তাই সে হাসি দিয়েই বলল, আমি তোমার উপকার করতে এসেছি রিজভি, আমাকে তোমার বন্ধু ভাবতে পারো।
এবার আমি একটু সাহস পেলাম। তার মানে সে আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু তবুও সাবধানে থাকতে হবে, এদের বিশ্বাস নেই। আমি বললাম, তাহলে বলেন আপনি কে, আমার কাছে কি চান? আমার নাম উর্বা, আমি আল হিলান জিন জাতির মেয়ে। আল হিলান জিনদের কাজ হচ্ছে যেসব লাশের ঠিকমতো জানাজা হয় না সেসব লাশের মাংস খাওয়া এবং তাদের হাড়গুলো নিয়ে আমাদের সর্দারকে উপহার দেয়া। এইটুকু বলে মেয়েটা ভয়ঙ্কর একটা হাসি দিল। খেয়াল করলাম তার মুখে কোনো জিহ্বা নেই, দাঁতগুলো কালো মিচমিচে। সত্যি এবার অনেক ভয় পেয়ে গেলাম। মৃত মানুষের মাংস খাওয়া কি ভয়ঙ্কর কথা, ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল, শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে গেল। আমি একটু শব্দ করে বললাম, এই ভাই, কেউ আছেন, আমাকে বাঁচান। কিন্তু কেউ সাড়া দিল না। আমি মাথা উঠিয়ে দেখলাম বাসে সবাই গভীর ঘুমে নিম্নচিত। ভাবলাম ড্রাইভার আর কন্ডাক্টর তো অবশ্যই জেগে আছে, বাস তো পুরো গতিতে ছুটছে। আমি চিৎকার করে ডাকলাম, এই কন্ডাক্টর ভাই, আমাকে সাহায্য করেন। কিন্তু কেউ আসছে না আমার দিকে। মেয়েটা হঠাৎ বলে উঠল, শুধু শুধু নিজেকে ক্লান্ত করো না রিজভি, এখানে কেউ তোমার আর আমার কথা শুনতে পাবে না। আমি হাল ছেড়ে দিয়ে বসে রইলাম। মেয়েটাও আর কোনো কথা বলল না। এমন একজন পাশে বসে আছে, তাই বসেও শান্তি পাচ্ছি না। কি চায় মেয়েটা আমার কাছে? এর আগে 3বার এসব জিনভূতের খপ্পরে পড়েছিলাম, প্রতিবারই সাহসের সাথে বেরিয়ে এসছে এখান থেকে, কিন্তু এবার একটু অন্যরকম লাগছে। খুব ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে, সেটা আজ করতে পারছিলাম একটু। আমি বললাম, আচ্ছা আপনার নাম তো উর্বা, তাই না? মেয়েটা কিছু বলল না। আমি আবার বললাম, আপনি আমার কাছে কি চান, সত্যি করে বলেন তো, কেন এসেছেন আমার কাছে? আমার বোনটা অসুস্থ, তাই অনেক চিন্তে আছে এমনিতেই। এর মধ্যে আপনি কোথা থেকে এসে আমাকে ভয় দেখাচ্ছেন? এবার মেয়েটা অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, হুমায়রা অসুস্থ না, তাকে অসুস্থ বানানো হয়েছে। এই বলে মেয়েটা উঠে চলে যাচ্ছে। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি তাকে ডাক দিলাম, উর্বা, কোথায় যাচ্ছেন? হুমায়রাকে অসুস্থ বানানো হয়েছে মানে কি? কি বললেন এটা? কিন্তু সে আমার কথার কোনো জবাব দিল না। চলন্ত বাস থেকে নেমে গেল। আমিও উঠে কি মনে করে যেন তার পেছনে যেতে চাইলাম, কিন্তু পায়ে খুব ব্যথার কারণে আবার বসে পড়লাম। মোবাইল বের করে ফ্ল্যাশ জ্বালিয়ে পায়ের দিকে মারতেই আমি আঁতকে উঠলাম। স্বপ্নে যেখানে আমার পায়ে ধরেছিল ওই হাতটা সেখানে হাতের দাগ বসে কালো হয়ে আছে। এটা কিভাবে সম্ভব? ওটা তো স্বপ্ন ছিল, তাহলে বাস্তবে এই দাগ কিভাবে আসলো? কি হচ্ছে মাথায় কিছুই ঢুকছে না। কি হচ্ছে সব? হঠাৎ বাসটা কষে ব্রেক কষল। সব যাত্রীরা ধরফর করে উঠে বসল এবং ড্রাইভারকে ধমকাতে লাগলে এভাবে ব্রেক করার জন্য। ড্রাইভার বলল, সবাই শান্ত হন আপনারা। বাসের সামনে হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে এসে দাঁড়ালো, তাই আমি ব্রেক করতে বাধ্য হয়েছি। আমার মনে হয় সে বাসের নিচে চাপা পড়েছে। এরপর ড্রাইভার সহ কয়েকজন বাস থেকে নামলো। আমি তো জানি কিছু হচ্ছে এখানে, তাই কিছু বললাম না, চুপচাপ বসে রইলাম। যা দেখার তারাই দেখুক, আমার যা দেখার তা দেখে ফেলেছি। একটু পর সবাই বাসে ফিরে আসলো। কেউ নাকি নেই, ড্রাইভারকে সবাই ধমকাতে লাগলো। কিন্তু ড্রাইভারের এক কথা, সে স্পষ্ট দেখেছে একটা মেয়ে বাসের সামনে এসে দাঁড়িয়েছে। তর্কাতর্কি শেষে আবার বাস চলতে শুরু করলো। আমি বাইরে তাকিয়ে আছি আর ভাবছি, উর্বা নামের মেয়েটা আসলে কে ছিল? হুমায়রাকে নিয়ে কি বলেছিল সে? তাহলে কি আমার বিপদ আছে? ভাবতে ভাবতে হঠাৎ কানে একটা শব্দ আসলো। একটা মেয়ে কণ্ঠ ফিসফিস করে অস্পষ্টভাবে কিছু বলছে। আমি চারিদিকে তাকালাম, তেমন কাউকেই চোখে পড়ছে না। কানে 2বার থাপ্পড় দিলাম, এরপর একটু স্পষ্ট শুনতে পেলাম কেউ বলছে, তুমি চাইলে তোমার মনকে বাঁচাতে পারতে রিজভি। এই কথাটা শুনে আমি আর শান্ত থাকতে পারলাম না। চিৎকার করে বললাম, কি হয়েছে আমার বোনের? কে বললে এই কথাটা? দেখলাম বাসে সবাই আমার দিকে তাকিয়ে আছে চিৎকার শুনে। আমি সরি বলে নিজের সিটে বসলাম। তাড়াতাড়ি করে আম্মুকে ফোন দিলাম হুমায়রা ঠিক আছে কিনা জানতে, কিন্তু কয়েকবার ফোন দিলেও রিসিভ করল না আম্মু। যেমন রাগ হচ্ছে তেমন চিন্তাও বেড়ে যাচ্ছে। তাহলে সত্যি কি হুমায়রা? না না, এসব আমি কি ভাবছি? আমার বোনের কিছু হয়নি, এগুলো সবই আমার হ্যালুসিনেশন। রাত 3টার দিকে বাস হবিগঞ্জে গিয়ে থামলো। আমি তাড়াতাড়ি নেমে আশেপাশে চোখ বুলালাম। সব দোকানপাট বন্ধ, কেউ নেই আশেপাশে। রাস্তার কয়েকটা কুকুর আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলো। তাদের দেখে মনে হচ্ছে তারা যেন আমাকে কিছু বলতে চায়। ব্যাগ থেকে বিস্কুট বের করে কুকুরগুলোর সামনে দিতেই তারা বিস্কিট না খেয়ে সামনে 2 পা উঠিয়ে মিনতির স্বরে ঘেউ ঘেউ করে কিছু বলল।
তারপর বিস্কুট মুখে নিয়ে দৌড় দিয়ে চলে গেল। সবকিছু কেমন অদ্ভুত আর ভয়ঙ্কর মনে হচ্ছে। এত রাতে রিক্সা পাবো না জানি, কিন্তু আমার যে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। বাস স্ট্যান্ড থেকে রিক্সা করে গেলে বেশিক্ষণ লাগে না আমার বাসায় যেতে। রিক্সা যেহেতু নেই তাই জোরে হাঁটা দিলাম বাড়ির দিকে। হঠাৎ একটা রিক্সা এসে থামলো আমার সামনে। তার মুখটা মাফলার দিয়ে ঢাকা। এসে বলল, মামা চলেন আপনাকে নামিয়ে দিই বাসায়। আমিও কিছু না ভেবে উঠে বসলাম রিক্সাতে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মামা এত রাতে রিক্সা নিয়ে বের হয়েছেন কেন? এখন তো শহরের সবাই ঘুম। মামা কি আর করা বলেন, দিনের বেলা তো রোদ থাকে, আমি রোদ সহ্য করতে পারি না, তাই রাতে রিক্সা চালাই। আর রাতের যাত্রীগুলো অনেক স্পেশাল হয়। তার কথাগুলো একটু অদ্ভুত লাগলো। তার কোনো কথা বাড়ালাম না তার সাথে, শুধু বললাম, মামা একটু তাড়াতাড়ি যান। এখন আর তাড়াহুড়ো করে কী হবে মামা, যা হওয়ার তো তা তো হয়ে গেছে। কিন্তু আপনি চাইলে আপনার বোনকে বাঁচাতে পারতেন। আমি যেন কারেন্টের মতো শক খেলাম তার কথা শুনে। কি বলেন আপনি? এই বলে লাফ দিয়ে রিক্সা থেকে নেমে গেলাম। অবাক করার বিষয় হলো রিক্সা আর থামল না, সে দ্রুত গতিতে রিক্সা চালিয়েই চলে গেল। আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি বোকা বনে গিয়ে। হঠাৎ একটা মেয়ের কণ্ঠের হাসি ভেসে আসলো। পাশে তাকাতেই দেখি উর্বা দাঁড়িয়ে হাসছে। আমি তার দিকে তেড়ে গিয়ে বললাম, আপনাকে দেখার পরই সব কিছু কেমন এলোমেলো হচ্ছে আমার সাথে। কি করতে চাইছেন আপনি? জিনজাতি বলে যা ইচ্ছা তা করবেন আমাদের সাথে? উর্বা বলল, আরে এভাবে কথা বলছে কেন? একটা মেয়ের সাথে কথা বলার সময় ভদ্রভাবে কথা বলবে, হোক সে জিন অথবা মানুষ। না, আমি মেয়েদের সাথে ভদ্রভাবেই কথা বলি। ভদ্রভাবে কথা বললে মেয়েরা পটে যায়, তারপর তাদের বিয়ে করতে হয়। আর এত ছোট বয়সে আমি বাবা হতে চাই না। উর্বা হাসতে হাসতে বলল, ফালতু কথা বাদ দিয়ে তাড়াতাড়ি বাসায় যাও। তুমি কি জানো কার রিক্সা উঠেছিলে? সে তোমাকে কোথায় নিয়ে যাচ্ছিল? আমি না আসলে তোমার আজকে বাসায় ফেরা হতো না। তাই নাকি? আপনি আমাকে কেন বাঁচাচ্ছেন? কে আপনি? আর কি হচ্ছে আমার সাথে? আমার বোনেরই বা কি হয়েছে? সব প্রশ্নের উত্তর আমাকে দেন। সব জানতে পারবে আস্তে আস্তে। আমি এত তাড়াতাড়ি হারিয়ে যাচ্ছি না। এখন তুমি যাও, হুমায়রা তোমার অপেক্ষায়। এই বলে উর্বা ধোঁয়ার মতো উড়ে গেল। কি সব হচ্ছে আমার সাথে? এই প্রথম কাউকে এভাবে চোখের সামনে উধাও হয়ে যেতে দেখলাম। সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি আর দাঁড়িয়ে না থেকে সোজা বাসার দিকে দৌড় দিলাম। যাই হয়ে যাক, আমি দৌড় থামাবো না। প্রায় 10 মিনিট দৌড়ানোর পর বাসার কাছাকাছি আসতেই দেখতে পেলাম আমাদের পারিবারিক কবরস্থানের বাইরে গোটা 5 মানুষ দাঁড়িয়ে আছে, তাদের সবার হাতে হারিকেন জ্বালানো। একটু কাছাকাছি যেতে লক্ষ্য করলাম একটা লাশের খাটিয়া তাদের সামনে রাখা। খাটিয়াতে সাদা কাফন মোড়ানো একটা লাশ। আমার ভেতরটা চাপ দিয়ে উঠল। এটা হুমায়রা না তো? না, তাহলে আম্মু কোথায়? আমি দৌড় থামিয়ে ধীরে ধীরে সেখানে গেলাম। ওই লোকগুলোকে আগে কখনো দেখিনি আমি। তারা কারা? আর এই লাশটাই বা কার? আমি জিজ্ঞাসা করলাম, এই কারা আপনারা? এখানে কি করছেন? কিন্তু কোনো জবাব এলো না। আমি আর একটু এগিয়ে গেলাম। এবার কানে এলো তারা সবাই গুনগুন করে কি যেন মন্ত্রের মতো পড়ছে। এবার একটু ভয় লাগতে লাগলো। এখান থেকে আম্মুকে ডাক দিলেও শুনবে না, কারণ আমাদের ঘরটা কবরস্থান থেকে একটু ভেতরে। তাই ভাবলাম আবার দৌড় দিব এখান থেকে। এক দৌড়ে বাসায় চলে যাব, কিন্তু তাদের সামনে রাখা ওই লাশটার ওপর থেকে যেন আমার চোখ সরাতে পারছি না। অদ্ভুত এক টানে লাশটা আমার কাছে ডাকছে। হঠাৎ দমকা একটা বাতাস এসে লাশের মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দিল। তার মুখটা দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল। এটা তো উর্বার লাশ। উর্বা তো বলেছিল সে জিন জাতির একজন, তাহলে তার লাশ এলো কি করে? এসব ভাবছি, হঠাৎ ওই লোকগুলো মন্ত্র পড়া থামিয়ে আমার দিকে তাকালো। কি ভয়ঙ্কর চাহনি তাদের! আমার কলিজা শুকিয়ে গেল তাদের চাহনিতে। এখন যে দৌড়ে পালাবো সেই শক্তিও নেই, মূর্তির মতো দাঁড়িয়ে আছি। ওই লোকগুলো হাতে থাকা হারিকেন পাশে রেখে লাশের খাটিয়ার চারপাশে হাঁটু গেড়ে বসলো এবং হাত বের করে সামনে রাখলো। আমি দেখলাম তাদের হাতের নখগুলো লম্বা, চোখা আর খুব ধারালো। এরপর আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর এক হাসি দিয়ে সবাই মিলে উর্বার লাশটা খাবলে খুবলে খেতে লাগলো। হিংস্র পশুর মতো একটা দেহকে মুহূর্তের মধ্যে ক্ষত বিক্ষত করে ফেলল। মুখে তাদের রক্ত চকচক করছে। এই দৃশ্য দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। হাত পা কাঁপিয়ে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালাম। যখন হুঁশ আসলো তখন আমি অন্ধকার একটা জায়গায় শুয়ে আছি। মাথাটা খুব ব্যথা করছে। উঠে বসতে চাইলাম, কিন্তু শক্তি পাচ্ছি না। হাত দিয়ে চারপাশে ছুঁয়ে ছুঁয়ে বুঝতে চেষ্টা করলাম কোথায় আছি আমি। চারপাশে তো কাদা মাটির দেয়াল মনে হচ্ছে। আরে, এটা তো কবরের মতো লাগছে। তার মানে কি আমি কবরে শুয়ে আছি? পাশে হাত পড়তেই একটা মানুষাকৃতির কিছু স্পষ্ট পেলাম। আরে, এটা তো একটা লাশ।
আমি লাশের সাথে করে কবরে কি করছি? পুরো শক্তি দিয়ে চিৎকার করলাম, কেউ আছেন? আমাকে এখান থেকে বের করেন প্লিজ। কিন্তু আমার চিৎকার যেন আমি শুনতে পাচ্ছি না। ভয়ে আমার পুরো শরীর কাঁপতে লাগলো। পকেটে হাত দিয়ে দেখলাম মোবাইলটা এখনও আমার সাথে আছে। তাড়াতাড়ি মোবাইলটা বের করে দেখলাম সিগন্যাল নেই এখানে। ফ্ল্যাশ জ্বালিয়ে পাশে মারতেই দেখলাম উর্বাশীর ক্ষতবিক্ষত দেহটা আমার পাশে পড়ে আছে। আমি চমকে গিয়ে পেছনে সরে গেলাম। আশেপাশে ফ্ল্যাশ লাইট মেরে বুঝলাম কবরটা কাদা মাটিতে ভরপুর। আমার দম বন্ধে আসতে লাগলো। কোথায় এসে ফেসে গেলাম আমি? এখান থেকে কিভাবে বের হব? এবার ভয়ের চেয়ে বেশি রাগ হচ্ছে। কেন হচ্ছে এগুলো আমার সাথে হঠাৎ করে? একবার এখান থেকে বের হতে পারলে যেই করুক এগুলো, তাকে আমি ছাড়ব না। কবরের এক কোণে বসে উর্বার ক্ষতবিক্ষত দেহটার দিকে তাকিয়ে রাগে গড়গড় করছি। আমার রাগ ভয়কে কাটিয়ে দিয়েছে। এখন আমি সকল ভয়ের ঊর্ধ্বে। হঠাৎ সামনে থাকা দেহটা নড়ে চড়ে উঠল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। দেখি তোরা কি করতে পারোস। আচমকা উর্বার দেহটা এক টানে উঠে বসে পড়ল। আমি কিছু না ভেবেই সাথে সাথে তার মুখ বরাবর এক ঘুষি বসিয়ে দিলাম। দেহটা আবার মাটিতে লুটিয়ে পড়ল। হঠাৎ মনে হলো কবরের উপরে কারোর পায়ের শব্দ শোনা যাচ্ছে। প্রায় 4-5 জনের পায়ের শব্দ। তারা এদিক ওদিক পায়চারি করছে। আমি জোরে চিৎকার করলাম, তোরা কেউ যেই হোস না কেন, আমি তোদের ছাড়ব না। এবার বুঝবি কার সাথে তোরা পাঙ্গা নিয়েছস। এই কথা বলার সাথে সাথেই কবরের ওপরের মাটিগুলো সরে গেল। একটা সাদা আলো চোখে এসে পড়ল। আমি চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর চোখ খুলে উপরের দিকে তাকাতেই দেখি সেই লোকগুলো মাথা ঝুঁকিয়ে কবরের দিকে তাকিয়ে আছে। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, কার আপনারা? আমার সাথে এগুলো কেন করছেন? লোকগুলো এবারও কিছু বলল না। অদ্ভুত একটা হাসি দিয়ে ওপর থেকে মাটি ফেলতে লাগলো। বুঝতে পারলাম তারা আমাকে জীবিত কবর দিতে চাইছে। আমি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করলাম সেখান থেকে, কিন্তু পা পিছলে আবার পড়ে গেলাম। এবার আর উঠে দাঁড়াতে পারলাম না। মাটিতে আমার দেহ চাপা পড়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি প্রাণপণে চেষ্টা করতে লাগলাম বের হওয়ার জন্য, কিন্তু আমি ব্যর্থ। মাটি চাপাতে আমার মুখ ঢেকে গেল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। আমি মারা যাচ্ছে আস্তে আস্তে। হাত পা ছেড়ে দিলাম পুরো। তখনই আম্মুর ডাকে ধরফর করে উঠে বসলাম। দেখলাম আম্মু আমার মাথার কাছে বসে আছে। আরে, আমি তো আমার ঘরে। তাহলে এতক্ষণ কি স্বপ্ন দেখছিলাম আমি? কিন্তু স্বপ্নে তো বাস্তব হয় কি করে? তখনই নিজের দিকে লক্ষ্য করে দেখলাম আমার সারা শরীরে কাদা মাটি লেগে আছে। জামা কাপড় সম্পূর্ণ কাদা মাটিতে ভরা। আমার সারা শরীরে কাদা মাটি দেখে আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, এগুলো কি আম্মু? আমি এখানে এলাম কি করে? খেয়াল করলাম কারেন্ট নেই ঘরে। তাই রুমের এক কোণে একটা মোমবাতি নিভু নিভু করে জ্বলছে। আম্মু বলল, তোকে কবরস্থানের কাছে পড়ে থাকতে দেখে তোর চাচা মাত্র ঘরে এনে দিয়ে গেল। আমি তোর নাম ধরে ডাক দিতে হুড়মুড় করে উঠে বসলি। কি হয়েছিল তোর? ওখানে পড়েছিলি কেন? আর শরীরে এসব ময়লাই বা লাগলো কিভাবে? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমি যদি কবরস্থানের কাছে পড়ে থাকি তাহলে এতক্ষণ আমার সাথে কি হয়ে গেল? ধরে নিলাম এটা স্বপ্ন ছিল। তাহলে শরীরে এই কাদা মাটি কোথা থেকে আসলো? সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু সেটা কি? আমাকে খুঁজে বের করতে হবে। আম্মু আমাকে চুপ থাকতে দেখে আবারও জিজ্ঞাসা করলো, কিরে রিজভি, কি হচ্ছে বলবি তো? এভাবে চুপ করে বসে আছিস কেন? আর তুই হঠাৎ করেই না জানিয়ে বাড়িতে আসলি কেন? আগে তো কখনো না জানিয়ে আসিসনি। আম্মুর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি অবাক হয়ে বললাম, না জানিয়ে মানে? তুমি না ফোন করে বললে হুমায়রা অসুস্থ, তাই তো আমি টাকা পাঠিয়ে বললাম আমিও আসছি বাড়িতে। আম্মা আমাকে অবাক করে দিয়ে বলল, কি কস এগুলা? আমি তোকে কখন ফোন করলাম? হুমায়রা তো অসুস্থ হওয়ার প্রশ্নই আসে না। আর দুদিন ধরে কারেন্ট নেই ঝড় তুফানের কারণে। ফোনে তো গতকাল রাত থেকে চার্জও নেই। তাহলে তোকে ফোন কিভাবে করব? পাগল হয়েছিস নাকি তুই? এই বলে আম্মু তার ফোনটা বের করে আমাকে দিয়ে বলল, দেখ, সে কাল থেকে চার্জ নেই ফোনে, কল কিভাবে দিব তোকে? আমি দেখলাম সত্যি ফোন অফ। হঠাৎ আমার মনে পড়ল আমি বাসে থাকতে আম্মুর ফোনে কল দিয়েছিলাম। তখন তো ফোনে রিং হচ্ছিল। আমি তাড়াতাড়ি আমার ফোনটা বের করে আবার আম্মুর ফোনে ফোন দিলাম। আমাকে অবাক করে দিয়ে এবারও রিং হচ্ছে, কিন্তু আম্মুর ফোন তো আমার হাতে বন্ধ অবস্থায় পড়ে আছে। তাহলে রিং হচ্ছে কিভাবে? আমি আম্মুর কানে ফোনটা দিয়ে বললাম, দেখো রিং হচ্ছে তোমার নাম্বারে। আম্মু বেশ অবাক হলো, কিন্তু তেমন কোনো রেসপন্স করল না। আমি বললাম, এটা কিভাবে সম্ভব আম্মু? আম্মু একটু আনমনে হয়ে বলল, এই দুনিয়াটাই রহস্যে ঘেরা রিজবি। এখানে সব কিছু সম্ভব। রহস্য দুনিয়ায় যে নিজেকে পিছিয়ে নেয় সে আর কখনোই সেখান থেকে বের হতে পারে না। তাই দুনিয়ার মোহমায়া নিজেকে বেশি জড়াতে নেই। আমরা খালি চোখে যা দেখি তা বেশিরভাগ সময় সত্যি হয় না। এই যে দেখ না, হয়তো আমিও সত্যি না।
একদমই কথাগুলো বলে আম্মু আমার পাশ থেকে উঠে সোজা রুম থেকে বের হয়ে গেল। আমি চোখ বড় বড় করে আম্মুর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কি বলে গেল আম্মু? আমি ডাকলাম, আম্মু কোথায় যাচ্ছ তুমি? হুমায়রা কোথায়? কিন্তু ওদিক থেকে আম্মুর আর কোনো সারা শব্দ পেলাম না। আমি বিছানা থেকে নেমে রুমের বাইরে যেতে নিব, ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। ফোন বের করে ফোনের স্ক্রিনে তাকাতেই আবার আমার চোখ বড় বড় হয়ে গেল। আম্মু কল দিয়েছে। আমি একটু ভেবে কাঁপা কাঁপা হাতে রিসিভ করলাম কলটা। ওপাশ থেকে আম্মু ঘুম ঘুম কণ্ঠে বলল, কে রে রিজবি, এত রাতে এতগুলো কল দিয়েছিস? কিছু হয়েছে নাকি? ঘুমেছিলাম তাই কল রিসিভ করতে পারিনি। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। চুপ করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমার রেসপন্স না দেখে আম্মু হ্যালো হ্যালো বলছে ওপাশ থেকে। আমি কোনো মতে বললাম, আম্মু একটু আমার রুমে আসো তো। আম্মু বলল, তোর রুমে যাব মানে? তুই কোথায়, সত্যি করে বল। আম্মু, আমি আমার রুমে আছি, কথা না বাড়িয়ে তোমাকে আসতে বলেছি, তাড়াতাড়ি আসো। আম্মু কল কেটে দিল। আমি অপেক্ষা করতে লাগলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই আম্মু তাড়াহুড়া করে আমার রুমে চলে আসলো। আমাকে দেখে ভূত দেখার মতো শকড হয়ে গেল আম্মু। রিজভি, এই কি অবস্থা তোর? কোথা থেকে এসছিস তুই? তোর শরীরে এত ময়লা কেন? আর আমাকে না জানিয়ে কখন আসলি তুই? এটা যদি আম্মু হয় তাহলে একটু আগে যে আমার পাশে বসেছিল সে কি ছিল? এখন তো কাউকে বিশ্বাস হচ্ছে না। আমি একটু পিছিয়ে গিয়ে বললাম, তুমি কি সত্যি আমার আম্মু নাকি অন্য কিছু? আম্মু রাগ করে এগিয়ে এসে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, রাত বেরাতে এইসব কি কথা? নেশা টেশা করে এসছিস নাকি? আর তুই হঠাৎ করে বাড়িতেই বা কেন আসলি? দরজা তো ভেতর থেকে লাগানো ছিল, তোকে দরজাই বা কে খুলে দিল? এবার আমি নিশ্চিত হলাম এটা আম্মু। আমি আম্মুকে ধরে বললাম, আম্মু এখন তো এত কিছু বলার সময় নেই, অদ্ভুত কিছু একটা হচ্ছে আমার সাথে। আচ্ছা হুমায়রা কোথাও ঠিক আছে তো? আম্মু বলল, হুমায়রা তো তোর ওর রুমে ঘুমাচ্ছে। কি হয়েছে বলবি আমাকে? তোকে দেখে মনে হচ্ছে তুই কবর থেকে উঠে এসেছিস। আমি একটু ভয় পেয়ে বললাম, আম্মু আমি কবরের চেয়ে ভয়ানক জায়গা থেকে উঠে এসেছি। তাহলে শোনো কি হয়েছিল। আম্মুকে সব কিছু বললাম এখন পর্যন্ত যা যা ঘটেছে। আম্মু সব শুনে খুব ভয় পেয়ে গেল এবং বলল, এখনই হুমায়রাকে দেখতে হবে সে ঠিক আছে কিনা। এ বলে আম্মু হুমায়রা রুমের দিকে যেতে লাগলো। আমি একটু অবাক হলাম এই ভেবে যে আম্মু এসব শোনার পর সাথে সাথে বিশ্বাস করে নিল এবং একবারও জিজ্ঞাসা করলো না এসব কেন হচ্ছে। তার মানে আম্মু কিছু জানে। মনে হচ্ছে সে জানতো এমন কিছু হবে। আমি আর কিছু না বলে আম্মুর পিছনে গেলাম। আমরা হুমায়রা রুমের সামনে যেতেই থমকে দাঁড়িয়ে গেলাম। রুমের ভেতর থেকে ফিস ফিস করে কথা বলার আওয়াজ আসছে, কিন্তু এটা তো পুরুষ কণ্ঠ। হুমায়রা রুমে পুরুষ মানুষ আসলো কোথা থেকে? আমি আম্মুকে ক্রস করে দরজা হালকা ধাক্কা দিয়ে রুমের ভেতরে উঁকি মারলাম। দেখলাম খাটের উপর দুজন মানুষ সামনাসামনি বসে আছে, একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটার মুখ কালো কাপড় দিয়ে ঢাকা, যেমনটা ফাঁসির আসামিদের করা হয়। এটা কি তাহলে আমার বোন হুমায়রা? আর ছেলেটা খুবই রোগা পাতলা মনে হচ্ছে, এক হাত উঁচু করে কি যেন বলে যাচ্ছে ফিস ফিস করে। মেয়েটা একটু পরপর মাথা ঝাঁকিয়ে দিচ্ছে। আম্মু পেছন থেকে বলল, কি রে, কি হয়েছে? হুমায়রা রুমে ফিস ফিস করছে কে? কিছু দেখতে পেলি? আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ আম্মু, কেউ একজন আছে হুমায়রার সাথে, কিন্তু মেয়েটা হুমায়রা নাকি সেটা বুঝতে পারছি না। ওই দেখো, কালো কাপড় দিয়ে ঢাকা তার চেহারাটা। এগুলো আবার রুমের ভেতরে তাকাতে দেখি কেউ নেই সেখানে। আরে এই মাত্রই তো ছিল, খাটে কেউ নেই। আমি আর আম্মু তাড়াহুড়ো করে রুমে প্রবেশ করলাম। হুমায়রাও নেই কোথাও। আম্মু কান্না করে দিল হুমায়রার নাম উচ্চারণ করে। আমি রুমে আনাচে কানাচে খুঁজতে লাগলাম। স্পষ্ট দেখেছি খাটের উপরে দুজনই ছিল। মুহূর্তের মাঝে তারা কোথায় অদৃশ্য হয়ে গেল। জানলার পর্দা টান দিয়ে কপাট খুলে দিয়ে বাইরে তাকালাম। হুমায়রার রুম থেকে জানলা দিয়ে তাকালে আমাদের পারিবারিক কবরস্থানটা স্পষ্ট দেখা যায়। জানলাতে বাইরে তাকাতেই চোখ পড়ল হুমায়রা আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে কোথাও। কবরস্থান পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো, আর কোনো নড়াচড়া করছে না। আমি তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম দৌড়ে। কবরস্থানের দিকে ছুটে গেলাম। দূর থেকেই দেখতে পাচ্ছি এখনো হুমায়রা ঠায় দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা গাছের ডাল ভেঙে আমার সামনে পড়ল। আমি দাঁড়িয়ে গেলাম। পেছন থেকে কেউ আমার জামাটা টান দিয়ে রাস্তার এক সাইডে নিয়ে গেল। আমি পেছনে তাকিয়ে দেখলাম উর্বা দাঁড়িয়ে আছে। এই মেয়েটাকে যতবার দেখি ততবারই ঠাস করে প্রেমে পড়ে যায় নতুনভাবে। উর্বার চেহারা থেকে আলো ছড়াচ্ছে মনে হচ্ছে। জিন না হলে তাবিজ করে হলেও বিয়ে করতাম ওকে। তখনই মনে পড়ল উর্বাকে মৃত অবস্থায় দেখেছিলাম তখন। আমি কিছু বলতে যাব তার আগে উর্বা বলল, নিজের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলে নাকি দৌড়ে? তুমি যাকে তোমার বোন ভাবছিলে সে তোমার বোন ছিল না। আর কতবার আমি তোমাকে বাঁচাবো? আমি কবরস্থানের দিকে তাকিয়ে দেখলাম সত্যি এখন সেখানে কেউ নেই। তার মানে
আমি আবার ফাঁসতে যাচ্ছিলাম, কিন্তু আমার বোন হুমায়রা কোথায় তাহলে? উর্বা বলল, হুমায়রাকে তারা নিয়ে গিয়েছে। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তারা হুমায়রাকে বাঁচিয়ে রাখবে, তারপর তাকে বলি দেয়া হবে। কি বললেন আপনি? বলি দেওয়া হবে মানে কি? হুমায়রা এখন কোথায় আছে আমাকে বলেন। আর কারাই বউকে নিয়ে গিয়েছে? উর্বা বলল, তুমি জামা কাপড় বদলে আসো, আমাদের এক জায়গায় যেতে হবে। সব প্রশ্নের উত্তর পাবে তুমি। তবে এখন কথা বলার সময় নেই, যা বলছি তাড়াতাড়ি করো। আমি আর কোনো কথা না বলে বাধ্য ছেলের মতো বাসায় চলে গেলাম। কেন যেন উর্বাকে বিশ্বাস করতে ইচ্ছা করছে। মনে হয় না সে খারাপ, তাহলে সে আমাকে বাঁচাতো না। আম্মু বলল, কি রে, কি হয়েছে? হুমায়রা কোথায়, তাকে কি পেলি? আমি বললাম, তাকে আনতে যাচ্ছে আম্মু, চিন্তা করো না, আমার বোনকে না নিয়ে আমি ফিরে আসবো না। আম্মু কিছু দোয়া পড়ে মাথায় ফু দিয়ে দিল আর বলল, তোর বাবার কৃতকর্মের ফল যেন তোদের ভোগ করতে না হয়। এখন তোর বোন, পরবর্তীতে তুই, তারা কাউকে ছাড়বে না। আমি জানতাম আম্মু কিছু লুকাচ্ছে আমার কাছ থেকে। আম্মু জানে কি হচ্ছে, কিন্তু আমাকে বলছে না। আমি জিজ্ঞাসা করলাম, কি বললে তুমি? বাবার কৃতকর্মের ফল মানে? বাবা কি করেছিল? আম্মু বলল, তুই যেখানে যাচ্ছিস এখন সেখানে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। এখন কথা বলার সময় নেই, তাড়াতাড়ি যা রিজবি, তোর বোনকে নিয়ে আয়। সবাই শুধু আমাকে অবাক করেই যাচ্ছে। এ কেমন রহস্য? আমি আর কিছু না বলে ফ্রেশ হয়ে জামা বদলে বেরিয়ে পড়লাম। জানি না আমার গন্তব্য কোথায়, কে অপেক্ষা করছে আমার জন্য। শুধু উদ্দেশ্য একটাই, বোনকে নিয়ে ফিরে আসা। উর্বা এখনো সেখানে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, মেয়ে মানুষের তৈরি হতেও এত এত সময় লাগে না, তুমি এত দেরি করলে কেন? আম্মুর কাছ থেকে দোয়া নিয়ে আসলাম। আম্মু বলেছে ছোট বোনকে না নিয়ে ফিরে না আসতে। ভালো মতো দোয়া নিয়ে এসছো তো, হতে পারে এটাই তার সাথে তোমার শেষ দেখা। আর ফিরে আসতে তো না পারো, ফিরে আসার গ্যারান্টি তো মানুষ কখনো দিতে পারে না। আমাকে ভয় দেখাবেন না, আমি ফিরে আসবো বোনকে নিয়ে। এটা আমার আত্মবিশ্বাস, নিজের প্রতি কনফিডেন্স থাকা ভালো, তবে ওভার কনফিডেন্স অনেক সময় মৃত্যুর কারণ হয়। তাই সাবধানে কদম ফেলতে হবে, বুঝেছ? আর তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো, আমি তোমার থেকে 2-1 বছরের ছোটই হব। আচ্ছা, সেটা না হয় বলবো, কিন্তু এখন আমরা কোথায় যাচ্ছি? আর আমাকে একটা কথা ক্লিয়ার করো, কেন আমাদের সাথে এসব হচ্ছে? তারা যেই হোক, আমাদের কাছে কি চায়? তোমার বাবার ভুল মন্ত্রের কারণে তাদের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল। তারা এখন সেটাই সমাধান করার চেষ্টা করছে। উর্বার কথা শুনে আমি থমকে দাঁড়িয়ে গেলাম। বাবার ভুল মন্ত্র মানে? কিসের মন্ত্রের কথা বলছো তুমি, বুঝে বলো। উর্বা বলল, থেমে গেলে তো চলবে না রিজভি, হাঁটতে হাঁটতে কথা বলো। সামনে আরও অনেক রহস্যর মুখোমুখি হতে হবে। প্রতিবার যদি এভাবেই থেমে যাও, তাহলে সত্যি তোমার আর ঘরে ফেরা হবে না। আমি কোনো কথা না বলে উর্বার সাথে হাঁটতে লাগলাম। উর্বা বলা শুরু করলো, তুমি তখন এই পৃথিবীর মুখ দেখোনি। তোমার বাবা ছিল স্কুলের সামান্য একজন দপ্তরি, আর স্কুলের বাংলা শিক্ষিকা ছিলেন মিতু নামের এক ম্যাডাম। তোমার বাবা এই বাংলা শিক্ষিকা মিতুকে অনেক পছন্দ করত মনে মনে, কিন্তু কখনো বলার সাহস পেত না। কিভাবে বা বলবে, সে সামান্য একজন দপ্তরের, উনি ছিলেন শিক্ষিকা। এভাবে অনেকদিন মনে গোপন রেখেছিল এই পছন্দের কথাটা তোমার বাবা। ইশারা ইঙ্গিতে কয়েকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কাজ হয়নি। ওইদিকে মিতু ম্যাডামের বাড়িতে তার বিয়ের কথাবার্তা চলছিল। এটা শুনে তোমার বাবা আর স্থির থাকতে পারেনি। তাই একদিন ম্যাডামকে ফাঁকা মাঠে পেয়ে সে সুযোগ বুঝে ভয়ে ভয়ে তার পছন্দের কথা বলে দিল। যা হবার তাই হলো। ম্যাডাম তোমার বাবার গালে ঠাস করে চড় বসিয়ে দিলেন আর বললেন, তো সাহস কী করে একজন সামান্য দপ্তরি হয়ে আমাকে এমন প্রস্তাব দেয়ার? আজকে প্রিন্সিপালের কাছে নালিশ করে তোর চাকরি খাওয়ার ব্যবস্থা করছি। তোমার বাবা ম্যাডামের কাছে কান্না করে দিলে এবং বলল, দয়া করে এটা করবেন না ম্যাডাম, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমার ভুল হয়েছে, আর কখনো এসব ভাববো না, আমি প্রিন্সিপালের কাছে নালিশ করবেন না। কিন্তু ম্যাডামের রাগ আর অহংকার মিলে সেদিন তোমার বাবা আর কাকুতি মিনতিগুলোই যেন কানে যায়নি তার। সে সত্যি সত্যি প্রিন্সিপালের কাছে বিচার দিল এই বিষয়ে, এবং সেদিনই তার চাকরি চলে গেল। তোমার বাবাও সেদিন ওয়াদা করলো এই ম্যাডামকে সে নিজের করেই ছাড়বে। তাকে যদি শয়তানের উপাসনা করতে হয়, এর জন্য সে সেটা করবে। তারপর কেটে গেল প্রায় 2 মাস। তোমার বাবা এক মাঝারে গিয়ে একজন ফকিরের সাথে দেখা পেল। সে ফকির তোমার বাবাকে আশা দিল নতুন করে, মিতু ম্যাডামকে নিজের করে পাওয়ার একটাই উপায়, তাকে জাদু করতে হবে। এমন জাদু করতে হবে যে সে তার জন্য পাগল হয়ে যাবে। তোমার বাবা রাজি হয়ে গেল সেটা করার জন্য। এর জন্য দরকার ছিল ম্যাডামের একটা কাপড়ের টুকরো আর তার কিছু চুল। ম্যাডামের বাসার কাজের লোকটা কে টাকা খাইয়ে তোমার বাবা সেটা জোগাড় করে ফেলল এবং সে ফকিরের কাছে নিয়েও গেল। জাদু করার কার্যক্রম শুরু হয়ে গেল। দুজন ভয়ঙ্কর জিন দ্বারা এই জাদু করার কথা ছিল। ফকির তোমার বাবাকে একটা মন্ত্র শিখিয়ে দিলেন এবং বারবার বলে দিয়েছিল,
মন্ত্র ভুল হলে ওই ম্যাডামের কিছু হবে না, বরং তোমার বাবার অনেক বড় ক্ষতি হবে। তাই মন্ত্র উচ্চারণ করার সময় একটু খেয়াল রাখতে হবে। ফকির বলল, আমি যখনই এই কাপড়ের টুকরো এবং চুলগুলো আগুনে দিব ঠিক তখনই ওই মন্ত্রটা পড়তে হবে তোমাকে। তিনি আবার তোমার বাবাকে সাবধান করলেন। তোমার বাবা খুব আত্মবিশ্বাসের সাথে বলেছিল সে পারবে, কোনো ভুল হবে না। তারপর যখন সেই মুহূর্ত আসলো, ফকির কাপড়ের টুকরো আর চুলগুলো আগুনে দিল, তখন তোমার বাবা তাড়াহুড়া আর ওভার কনফিডেন্সের কারণে মন্ত্রে ভুল করে ফেলে। ফকিরের সতর্কতা সত্ত্বেও মন্ত্র যখন ভুল হয়ে গেল, তখন ফকির ভয়ার্ত চেহারা নিয়ে বলল, এটা তুমি কি করলে? এখন এর মাসুল কিভাবে দিবে? এই পর্যন্ত বলে উর্বা থামল। আমি বললাম, তারপর কি হলো উর্বা? বাবা আর ভুল মন্ত্রের কারণে তাদের কেমন ক্ষতি হয়েছিল? উর্বা মুখে আঙ্গুল দিয়ে বলল, চুপ, কোনো শব্দ করো না, বাকিটা পরে জানতে পারবে। এখন আশেপাশে তাকিয়ে দেখো আমরা কোথায় আছি। আশেপাশে চোখ বোলাতে দেখলাম আমরা এখন একটা সেই খ্রিস্টান কবরস্থানে, যেটা আমি স্বপ্নে দেখেছিলাম। এখানেই কেউ আমার পা চেপে ধরেছিল। আমি উর্বার দিকে তাকিয়ে বললাম, এটা কোন জায়গা? আমাদের এলাকায় তেমন কোনো কবরস্থান নেই, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছ? উর্বা বলল, এটা তোমাদের এলাকায়, তবে লোকচক্ষুর আড়ালে। সাধারণ মানুষ এ সম্পর্কে কিছু জানে না আর দেখেও না। এই বলে উর্বা একটা কবরের পাত্রের উপরে বসে বলল, আমাদের অপেক্ষা করতে হবে এখানে কিছুক্ষণ। কেউ একজন আসবে, তাকে অনুসরণ করে তোমার বোনের কাছে পৌঁছাতে হবে। আমি কি উর্বার পাশে বসলাম দূরত্ব বজায় রেখে। এরকম একটা ভয়ানক কবরস্থানে একজন জিন মেয়ের সাথে বসে আছি। সে নাকি মানুষের মাংস খায়। ভয় তো লাগছে না, তবুও গা ছমছম করছে। একটা পোকামাকড়ের ডাকও ভেসে আসছে না আশপাশ থেকে। জায়গাটা এতটা নিস্তব্ধ যে নিজের নিঃশ্বাসের শব্দটাও কানে লাগছে খুব। উর্বা নীরবতা ভেঙে বলল, আচ্ছা রিজভি, তুমি কখনো কারোর প্রেমে পড়েছ, যার জন্য তুমি সব রকম ঝুঁকি নিতে পারবে, যেমনটা তোমার বাবা করেছে? আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম উর্বার এমন কথা শুনে। নিজেকে সামলে নিয়ে বললাম, না উর্বা, এখনও তেমনভাবে কারোর প্রেমে পড়িনি। তবে একটা মেয়ের সাথে প্রেম করতাম কলেজে থাকতে। 3 মাস ছিল সম্পর্ক, তারপর আমি নিজেই ছেড়ে দিয়েছি। তাই নাকি? মাত্র 3 মাসের সম্পর্ককে প্রেম বলে না, ওটা ছিল একটা আকর্ষণ একজন আরেকজনের প্রতি। তা ছেড়ে দিলে কেন তাকে? সেও কি আমার মতো পেতনি ছিল নাকি? আমি হাসিতে বললাম, আরে না, ওর সাথে দেখা করতে গিয়েছিলাম একদিন বিকেলে ওদের বাড়ির পেছনের বাগানে। কিন্তু এক এলাকার সিসিটিভি এক আন্টি দেখে ফেলে, তারপর আরও মানুষ ডেকে আনে, সব আমাকে আটকে রাখে। কিন্তু এই প্রেমিকা নামের কালসাপটা আমাকে সেদিন চিনতে অস্বীকার করে। আমি নাকি তাকে বাগানে একা পেয়ে খারাপ কিছু করার চেষ্টা করেছি। সেই সিসিটিভি আন্টিও তার কথার সাথে তাল মিলায়। তারপর ওর বাবা এলাকার কয়েকটা ছেলেকে অনুমতি দেয় আমাকে মেরে হাড্ডে গুড্ডি ভেঙে দিতে। কয়েকটা ছেলে আমার দিকে এগিয়ে আসলো। আমি তখন অসহায়, কি করব জানি না। হঠাৎ বাংলা মুভির একটা ডায়লগ মনে পড়ে গেল। আমি বললাম, যদি মায়ের বুকে দুধ খেয়ে থাকিস তাহলে আমাকে টাচ করে দেখা। ওর বলল, তারপর কি হলো? কি আর হবে, তারা সবাই মায়ের দুধ খাইছিল। আমাকে এমন এমন জায়গায় মারছে যে কাউকে দেখাতেও পারি না। সেদিন থেকে ওয়াদা করেছি, মেয়ে মানুষকে বিশ্বাস করব না ভাই, কখনো না। উর্বা হাসতে হাসতে বলল, মেয়ে মানুষ না পাগল, বলো যে ভুল মানুষকে বিশ্বাস করব না আর কখনো না, হোক সে মেয়ে অথবা ছেলে। আমি আর কিছু বললাম না, শুধু উর্বার হাসির দিকে এক পলক তাকিয়ে রইলাম। হাসিতে যেন মুক্ত ঝরে, এমন হাসি দেখে 2-3 দিন জনম পার করে দেয়া যাবে অনায়াসে। হঠাৎ উর্বা হাসি থামিয়ে বলল, ওই যে আসছে সে, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমি তাকিয়ে দেখলাম আমাদের থেকে অনেকটা দূরে একটা সাদা আলো দেখা যাচ্ছে। আলোটা আস্তে আস্তে এদিকে আসছে। উর্বা আমাকে লুকাতে বলল সে উর্বাকে দেখবে না, কিন্তু আমাকে দেখে ফেলবে। আমি একটা পাথরের পিছনে চলে গেলাম। হালকা চোখ বের করে দেখলাম সে আলো যতটা এগিয়ে আসছে ততই একটা অবয়বের আকার ধারণ করছে। যখন স্পষ্ট হলো তখন বুঝলাম সেটা কোনো আলো না, সাদা জুব্বা পরা একজন লম্বা দেহের মানুষ। কিন্তু সে তো মানুষ না, সেটা বুঝে গেলাম। সে আমাকে দেখতে পেল না। আমাদের ক্রস করে একটু দূরে গিয়ে একটা বড় কবরের সামনে থামলো। এই কবরটা অদ্ভুত রকমের বড়, বাকি কবরগুলো তো নর্মাল আছে। কবরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। উর্বা বলল, চলো, পেয়ে গেছে, এটা কোনো কবর নেই, এটা তাদেরই দপ্তর। এই বলে উর্বা সে কবরের দিকে এগিয়ে গেল। আমি উর্বার পেছনে গেলাম। কবরের সামনে গিয়ে উর্বা মনে মনে কি যেন পড়ল এবং সাথে সাথে কবরটা উন্মুক্ত হয়ে গেল উপর থেকে। তাকে দেখলাম নিচে একটা সিঁড়ি গিয়েছে। আমি বললাম, তুমি এটা খোলার মন্ত্র কিভাবে জানো? এটা যেহেতু ওই শয়তানদের আড্ডাখানা, তাহলে তুমি তাদের মন্ত্র কিভাবে জানো? কে তুমি উর্বা?
উর্বা এবার খুব রাগান্বিত হয়ে কর্কশ গলায় বলল, আমি যেই হই না কেন আমাকে বিশ্বাস করা ছাড়া এখন তোমার আর কোনো রাস্তা নেই। তাই আমাকে প্রশ্ন না করে চুপচাপ অনুসরণ করো। এতে করে তুমিও বাঁচতে পারো, তোমার বোনকেও বাঁচাতে পারো। আমি বললাম, এইভাবে রূপ বদল করো না, তোমার হাসি মুখে ভালো লাগে। আচ্ছা, আর জিজ্ঞাসা করবো না কিছু। তবে আমার মনে কেমন যেন একটা সন্দেহ জাগলো উর্বাকে নিয়ে। কিন্তু এটা সত্যি এখন তাকে অনুসরণ করা ছাড়া আর কোনো রাস্তা নেই। উর্বা সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো, আমিও আস্তে আস্তে তার পেছনে নিচে নামতে লাগলাম। কেমন একটা পচা গন্ধ আসছে ভেতর থেকে। খেয়াল করে দেখলাম ভেতরের চারিদিকে আগুনের মশাল জ্বালানো দেয়ালের সাথে, আর দেয়ালগুলোতে কালো রং দিয়ে খ্রিস্টানদের ক্রস অঙ্কন করা। যতই ভেতরে যাচ্ছি ততই গন্ধটা তীব্র হচ্ছে। আমি নাক চেপে ধরে এগুলো আগাতে লাগলাম। উর্বা একটা জায়গায় গিয়ে থামলো। আমি বললাম, এটা কিসের গন্ধ উর্বা? তুমি কি গন্ধ পাও না? না, আমার গন্ধ লাগে না। এগুলো তোমার জন্য গন্ধ হলো, আমার জন্য খুব সুন্দর আর সুস্বাদু ঘ্রাণ। হয়তো তারা কোনো মৃত মানুষের দেহ পেয়েছে, সেটাই খাচ্ছে কোথাও বসে, তারই ঘ্রাণ ছুটছে। এটা শুনে আমার কেমন যেন বমি বমি আসতে লাগলো। মনে হচ্ছে যেন আমার পেটের ভেতর থেকে সবকিছু উল্টে আসছে। আমি মুখে হাত দিয়ে ওয়াক করে উঠলাম। উর্বা বলল, কি হলো রিজবি, মাও তো যাচ্ছ নাকি? বমি বমি ভাবছে। এটা বলে সে হেসে দিল উর্বা। আমি কিছু বললাম না, শুধু উর্বার দিকে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম এই হাসির পেছনে নিশ্চয়ই কিছু লুকিয়ে আছে। উর্বার সাথে যেতে যেতে একটা কালো রঙের দরজার সামনে এসে থামলাম। উর্বা দরজায় টোকা দিতেই সাথে সাথে দরজা খুলে গেল। সেখানে সে প্রবেশ করলো। আমি একটু ইতস্তত বোধ করলাম প্রথমে, কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। তাই আমিও প্রবেশ করলাম সেখানে। সে ঘরটাতে সম্পূর্ণ লাল একটা আলো জ্বালানো। ঘরের চার কোণে চারজন কালো পোশাকে দাঁড়িয়ে আছে, তাদের প্রত্যেকের হাতে একটা করে ক্রস। উর্বা বলল, চুপ করে দাঁড়িয়ে থাকো, কোনো কথা বলবে না। হঠাৎ ঘরের ভেতরে কেউ প্রবেশ করলো। পিছনে তাকাতে দেখি কালো কাপড় দিয়ে মুখ ঢাকা একটা মেয়ে, আর তার পাশে বিশাল দেহের একজন দাঁড়িয়ে আছে। সে মেয়েটার মুখ থেকে কালো কাপড়টা টান দিয়ে সরিয়ে দিল। এখনই তো আমার বোন হুমায়রা, এই তো এক পলকে সামনে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওকে হিপনোটাইজ করে রাখা হয়েছে, কোনো খেয়াল নেই ওর। আমি হুমায়রা বলে ডাক দিয়ে ওর কাছে চলে যেতে চাইলাম, পেছনের ঘরের কোণে দাঁড়িয়ে থাকা দুজন লোক এসে আমাকে খপ করে ধরে ফেলল। আমি উর্বার দিকে তাকালাম, দেখলাম তার মুখে এক শয়তানি হাসি। উর্বা হাসতে হাসতে আমাকে পাশ কাটিয়ে গিয়ে সেই বিশালাকৃতির লোকটার কাছে গিয়ে হুমায়রার কাঁধে হাত রেখে দাঁড়ালো। উর্বা, তুমি তাহলে তাদের সাথে? তোমাকে বিশ্বাস করে ভুল করেছি, কিন্তু তোমাকে আমি ছাড়বো না। বিশালাকৃতির লোকটা হেসে বলল, উর্বা, তাহলে তুমি আমার দ্বিতীয় শিকারকেও আমার কাছে নিয়ে আসলে। উর্বা, তোমাকে বিশ্বাস করা আমার সবচেয়ে বড় ভুল। তুমি আমার বিশ্বাস নিয়ে নোংরা খেলা খেলেছ, এর শাস্তি তোমাকে পেতে হবে। উর্বা বলল, কি করবো বলো রিজবি? দিন শেষে আমি একজন জিন, শেষ পর্যন্ত জিনদের সঙ্গই দেব, স্বাভাবিক তাই না? আমার দায়িত্ব ছিল তোমাকে এখানে নিয়ে আসা, যেমনভাবে হুমায়রাকে নিয়ে এসেছি। এখন আমার দায়িত্ব শেষ, আমি যেতে পারি তাই না প্রধান? বিশালাকৃতির লোকটা বলল, না না উর্বা, তুমি এত কষ্ট করলে ওদের শেষ পরিণতি দেখে যাও। ওদের বাবা আমাদের যে ক্ষতি করেছিল সেটার সমাধান আজকে হবে। কি করেছিল আমার বাবা? আর বাবার অপরাধের শাস্তি সন্তানকে দিবেন, এটা কেমন নীতি আপনার? শাস্তি বললে ভুল হবে ছোকরা, তাহলে শোনো সেদিন কি হয়েছিল। আমাকে আর আমার ভাইয়ের সাহায্যেই সেদিন জাদু করার কথা ছিল। আমি ফকিরকে বলেছিলাম মন্ত্র ভুল হলে এর মাসুল কিন্তু অনেক বড় হবে। ফকির আত্মবিশ্বাসের সাথে বলেছিল সে মন্ত্র ভুল করবে না, সেই ম্যাডামকে মন থেকে চায়, তাই মন্ত্র ভুল হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু যা হবার তাই হলো, তোর বাবা মন্ত্র ভুল করে ফেলল। এর মাসুল স্বরূপ আমার ভাই সেদিনই মারা যায়। ভুল মন্ত্রের প্রভাবে আমার ভাইকে হারিয়ে আমি পাগল হয়ে যাই। সে ফকির সেদিন তার আত্মবিশ্বাসের শাস্তি পেয়েছে। আমি নিজেই তাকে টুকরো টুকরো করে ফেলেছি। তোর বাবাকে মারতে যাব তখনই আমার একজন অনুসারী বলল, তাকে মারবেন না প্রধান, তাকে ব্যবহার করে আপনার ভাইকে আবার জীবিত করে তুলতে পারেন। এমনটা শুনেছি আমি এক পণ্ডিত জিনের কাছে। ভাইকে বাঁচানোর নতুন এক আশা জাগলো তার কথা শুনে। তবে সেটা সহজ না। তোর বাবার রক্তের দুজন মানুষের আত্মা লাগবে আমার ভাইকে বাঁচানোর জন্য। আত্মাগুলো হতে হবে পরিপক্ক, মানে 18 বছরের উপরে। তবে জানলাম তোর বাবার আর কোনো ভাই বোন নেই, তাই আমার ভাইকে বাঁচাতে হলে অপেক্ষা করতে হবে তোর বাবার সন্তানতি হওয়া পর্যন্ত। আমি সেটাও মেনে নিলাম। তাই সেদিন তোর বাবাকে ছেড়ে দিয়েছি। সে জানতো না কেন তাকে ছেড়ে দিয়েছি, সে জানতো না আমার পরিকল্পনা। তাই সব করার পর সে তার বাপ দাদার ভিটা ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস শুরু করে এবং সেখানেই বিয়ে করে। আর তারপর তোদের জন্ম হয়। সে ভেবেছিল তার পাপের শাস্তি সে পাবে না,
আমরা তার পিছু ছাড়িনি, শুধু সময়ের অপেক্ষা ছিল। কিন্তু সে তার পাপের শাস্তি ভোগ করার আগেই হঠাৎ মারা যায়। কিন্তু ততদিনে আমাদের কাজ হয়ে গিয়েছে, তোদের দুই ভাই বোনকে রেখে যাওয়া আমাদের জন্য। আমি তোদেরকে দিয়ে আমার ভাইকে আবার জীবিত করে তুলব। সব শুনে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার বাবা এতটা নিচু ছিল, তার অপরাধের শাস্তি আজকে আমাদের পেতে হবে। কখনো ভাবিনি বাবা এসব কাজ করতে পারে। ততক্ষণে হুমায়রা হুঁশে এসেছে, আমাকে দেখে কান্না করে দিল এবং বলল, ভাইয়া আমাকে বাঁচো ওদের হাত থেকে। ওরা আমার সামনে মানুষের দেহ ছিঁড়ে ছিঁড়ে খায়, আমাকেও নাকি এভাবে খেয়ে ফেলবে। আমি বোনকে সাহস দেওয়ার জন্য বললাম, একদম ভয় পাবি না, আমি চলে আসছি তো, তোকে নিয়ে এখান থেকে চলে যাব, কেউ আমাদের কিছু করতে পারবে না। আমার উপর বিশ্বাস রাখ। প্রধান ঠাট্টার হাসিতে বলল, কেন শুধু শুধু বোনকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছিস ছোকরা? এখান থেকে তোদের হাড় গুঁড়া ছাড়া কিচ্ছু বের হবে না, কি তাই না উর্বা? উর্বা কেমন যেন অন্য মানুষকে ছিল এতক্ষণ। প্রধানের কথা শুনে চমকে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রধান। এদের আত্মার সঞ্চালন শেষ হলে মৃতদেহের তাজা মাংস খেয়ে হাড়গুলো নিয়ে সর্দারকে উপহার দিলে অনেক খুশি হবে। একবার এখান থেকে নিজেকে মুক্ত করে নেই আমি, সবার আগে তোমাকে মারব উর্বা। মনে রেখো, তোমার হাড্ডি মাংস আমি সিদ্ধ করে খাবো। প্রধান বলল, অনেক হয়েছে, এই দুই ভাই বোনকে লোহার খাঁচায় বন্দি করে রাখো, তারপর আমাদের আদেশ অপেক্ষা করো। আমি যখন বলবো তাদেরকে আমার সামনে নিয়ে আসতে, তখন নিয়ে আসবে তাদের। এখন আমার ধ্যানে বসার সময়, কে বিরক্ত করবে না আমাকে। চারজন মিলে আমাকে আর হুমায়রাকে নিয়ে একটা লোহার খাঁচায় বন্দি করে দিল। তার প্রচণ্ড শক্তিশালী, আমি জোরাজোরি করেও তাদের থেকে 1 ইঞ্চি ছাড়তে পারলাম না নিজেকে। হুমায়রা আমার হাত শক্ত করে ধরে আছে, বুঝলাম খুব ভয় পেয়েছে। আমি ওর মাথায় হাত রেখে বললাম, কিচ্ছু হবে না, আমরা এখান থেকে বেরিয়ে যাব, ভয় পাওয়া যাবে না, মন শান্ত করে শুধু অপেক্ষা কর একটু। হুমায়রা বলল, ভাইয়া এখানে কেউ মানুষ না, সবগুলো মানুষকে খুব পিশাচ, মৃত মানুষের দেহ তারা খাবলে খুবলে খেয়ে নেয়, আর তুমি বলছো ভয় পাবো না? আমি নিজ চোখে দেখেছি তাদের হিংস্রতা, তুমি এত শান্ত কিভাবে আছো এখনো? তোমার কি মনে চলছে ভাইয়া? আমি একটু হাসলাম, শুধু কিছু বললাম না। তখনই লোহার খাঁচার সামনে থাকা 2 জন পাহারাদার দৌড়ে চলে গেল। মনে হচ্ছে যেন তাদের উপর কেউ আক্রমণ করেছে। তাদের চিৎকারের শব্দ কানে আসতে লাগলো। হুমায়রা বলল, কি হচ্ছে ভাইয়া? তাদের কে মারছে? আমি বললাম, আমি একটু অপেক্ষা করবন, বলেছিলাম না আমরা এখান থেকে বের হয়ে যাব? এখনই সময়। হঠাৎ উর্বা এসে হাজির হলো খাঁচার সামনে। আমি উর্বার দিকে তাকিয়ে বললাম, অবশেষে তুমি আসলে উর্বা। আমি চলে গেলাম একটু আগে। যখন আমি আর উর্বা কবরস্থানে বসে কথা বলছিলাম, তখন উর্বা আমাকে বলল, রিজবি তুমি শুনলে অবাক হবে, কিন্তু জেনে রাখা ভালো আমিও এই খেলার একটা অংশ। তোমাদেরকে যারা মারতে চায় আমাকে তারাই পাঠিয়েছে তোমাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসতে। হুমায়রাকেও আমি নিয়ে এসেছিলাম, এখন তোমাকে নিয়ে এসেছি। সবকিছু আমাদের প্রধানের আদেশ অনুসারে হচ্ছে, আমি তাদেরই একজন। আমি তখন উর্বার কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। তাহলে যারা আমাকে মারতে চায় আমি তাদের একজনকে বিশ্বাস করে এখানে চলে এসেছি। চলে আসিনি, বরং সে আমাকে নিয়ে এসেছে পরিকল্পনা অনুযায়ী। এখন আমি কি করব? হুমায়রাকে ছাড়া তো এখান থেকে পালিয়ে যেতেও পারবো না। আমি উর্বার দিকে অসহায়ের মতো তাকিয়েছিলাম। উর্বা বলল, তবে চিন্তা করো না রিজভি, আমি এখন তোমাদের সাথে আছি। আমি তোমাদের এখান থেকে বাঁচিয়ে বের করে দিব, তবে আমি যেমনটা বলি তেমনটা করতে হবে। তোমাকে আমি এসব কথা বলে দিয়েছি, সেটা গোপন থাকবে আপাতত। তুমি ঠিক স্বাভাবিকভাবেই আমার সাথে এখানে প্রবেশ করবে এবং প্রধানের কাছে ধরা দিবে। তাহলেই সে হুমায়রাকে আর তোমাকে এক জায়গায় বন্দি করবে। যখন ধরা পড়বে তখন এমন অভিনয় করবে যে সত্যি আমি তোমাকে ধোঁকা দিয়েছি, এবং আমার উপর ক্ষিপ্ত হবে যাতে তারা সন্দেহ না করে। উর্বা, আমার এখনও তোমাকে বিশ্বাস হচ্ছে না। এটাও যদি তোমার খেলার একটা অংশ হয় তখন কি হবে? আর তুমি হঠাৎ করে বা তোমার প্রধানের হুকুম অমান্য করে আমাদের সাহায্য করতে যাবে? আমি তোমাকে একদম বিশ্বাস করি না। পাগল হই না রিজবি, হুমায়রাকে বাঁচানোর জন্য অন্য কোনো উপায় জানা থাকলে বলো আমাকে। অন্য কোনো উপায় নেই? আমি যদি এখন তোমাকে সাহায্য করতে না চাইতাম তাহলে এগুলো কেন বলে দিতাম তোমাকে? আমি যা বলবো তা শুনবে, তাহলে হুমায়রাকে বাঁচাতে পারবে। ঠিক আছে, এখন তো তোমাকে বিশ্বাস করা ছাড়া আমার আর কোনো অপশন নেই, তাই তোমাকে বিশ্বাস করলাম। কিন্তু যদি এটা তোমাদেরও পরিকল্পনা হয় তাহলে আমি ভেবে নিব মেয়ে মানুষ মানেই বেঈমান, হোক সে মানুষ বা জিন।
সেটা দেখে নিও। এখন যা বলি মন দিয়ে শোনো। আমরা যে দিক দিয়ে যাব সেই পথটা ভালোভাবে মনে রেখো, কারণ ওই পথ দিয়েই পালাতে হবে তোমাদের। বাকিটা আমি সামলে নেব। ফিরে এলাম বর্তমানে। হুমায়রা বলল, আচ্ছা, এই পরিকল্পনা চলছিল তোমার মনে ভাইয়া? এই জন্যই এত শান্ত ছিলে তুমি? উর্বা খাঁচার তালা ভেঙে ফেললো হাত দিয়ে। আমি রুমায়রা বেরিয়ে আসলাম। উর্বা বলল, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। ঠিক যেই পথে এসেছিলে সেই পথ দিয়ে। আমি এদিকটা দেখছি। উর্বা, আমি জানি না কেন তুমি আমাদেরকে সাহায্য করছো, তবে আমাকে ক্ষমা করো তোমাকে তখন অবিশ্বাস করার জন্য। প্রধান যদি জানতে পারে তুমি আমাদের পালাতে সাহায্য করেছ, তাহলে সে তোমাকে মেরে ফেলবে। তুমি নিজের খেয়াল রেখো এবং বেঁচে ফিরে এসো। আবার দেখা হবে। আমি আমার বাঁচার উপায় খুঁজে নেব। এখন তাড়াতাড়ি যাও তোমরা। প্রধানের ধ্যান ভেঙে গেলে তোমরা আর পালাতে পারবে না এখান থেকে। হঠাৎ করেই কয়েকজন কালো কাপড় পরা লোক এদিকে এগিয়ে আসতে লাগলো চিৎকার করে। ওরা বলল, যাও তোমরা, এদেরকে আমি দেখছি। আমি হুমায়রার হাত ধরে দৌড় দিলাম সেখান থেকে। উর্বা তাদের সাথে লড়াই করা শুরু করলো। পেছনে তাকিয়ে দেখলাম তাদের একজনকে কে যেন ছুঁড়ে ফেলে দিচ্ছে। উর্বা লাল চক্ষু ধারণ করে। দেখে বোঝা যায় না এত সুন্দর একটা মেয়ে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আমি আর হুমায়রা সেই পথ ধরেই দৌড়ে চলে যাচ্ছি। হঠাৎ সামনে থেকে একজন বাতাসের মতো এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। হুমায়রা ছিটকে অন্যদিকে ছিঁড়ে পড়ল। আমি উঠে তাড়াতাড়ি হুমায়রার কাছে গেলাম। হুমায়রা বলল, ভাইয়া পেছনে দেখো। পেছনে তাকিয়ে দেখি কালো কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে। আমি তাকে প্রতিহত করার জন্য কুম্ফু স্টাইলে হাত উঁচু করলাম। সে আমার দিকে এগিয়ে আসলো। আমি তার পেট বরাবর কয়েকটা ঘুষি দিলাম, তাতে তার কিছুই হলো না। এরপর সে আমাকে মারার জন্য হাত উঁচু করলো। ঠিক তখনই উর্বে এসে তাকে ছুঁড়ে ফেলে দিল। আমি বললাম, তুমি না আসলেও হতো, ওকে তো আমিই দেখে নিতাম। ও তো আমার কুম্ফু দেখেনি এখনো। উর্বা বলল, হয়েছে আমার কুম্ফু পান্ডা, আমি না আসলে এখনই তোমার পেছনে দিয়ে কুম্ফু বের করতো সে। এখন যাও। আমি হুমায়রাকে নিয়ে আবার দৌড় দিলাম। অবশেষে আমরা সেখান থেকে বের হলাম। দেখলাম ততক্ষণে সকাল হয়ে গিয়েছে। আমরা দুজন প্রাণপণে দৌড়ে সেই কবরস্থান থেকে অনেকটা দূরে চলে আসলাম। এরপর থেমে একটা গাছের গোড়ায় বসে দম নিলাম প্রাণ ভরে। কিছুক্ষণ অপেক্ষা করলাম উর্বার জন্য। মেয়েটা আমাদের জন্য নিজেকে বিপদে ফেলেছে। প্রধান যদি জানতে পারে তাহলে সে উর্বাকে ছাড়বে না। আমি এভাবে উর্বাকে বিপদে একা ছেড়ে দিতে পারি না। আমি হুমায়রাকে বললাম, বোন তুই এখান থেকে সোজা বাসায় যাবি, আম্মুকে গিয়ে সব বিস্তারিত বলবি। আমি উর্বাকে নিয়ে আসছি। না ভাইয়া, আমি তোমাকে একা ছাড়বো না এভাবে। উর্বা ফিরে আসবি, দেখো। তুমি যেও না সেখানে, একটু অপেক্ষা করো। না হুমায়রা, আমি অপেক্ষা করতে পারবো না। উর্বা নিশ্চয়ই বিপদে পড়েছে। তোকে যা বলেছি তাই কর, বাসায় ফিরেছে, আমার জন্য চিন্তা করিস না। তখনই চোখ পড়ল দূরে কবরস্থানের ভেতর থেকে কয়েকজন কালো পোশাক পরা লোক দ্রুত গতিতে এদিকে ছুটে আসছে। আমি বললাম, হুমায়রা পালা তাড়াতাড়ি। বলতে দেরি, তারা আমাদের নিকটে আসতে দেরি না, এসে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। এমন সময় উর্বা বাতাসের বেগে এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। লক্ষ্য করলাম উর্বা অনেকটা আহত। সে দাঁড়িয়ে থাকতে পারছে না, তবুও তাদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না, যতটা পারি উর্বাকে সাহায্য করলাম। এক পর্যায়ে তারা না পেরে সেখান থেকে উধাও হয়ে গেল। আমি উর্বার দিকে তাকাতেই সে একটা হাসি দিয়ে হাত বাড়িয়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি দৌড়ে গেলাম উর্বার কাছে। উর্বার হাত ধরে দেখলাম প্রচণ্ড ঠান্ডা আর সুন্দর মুখটা সিমেন্টের দেয়ালের মতো ফাটল ধরেছে। অসহায় এক চাহনিতে আমাকে কিছু বলতে চাচ্ছে। আমি বললাম, উর্বা কি হয়েছে তোমার? এমন হচ্ছে কেন তোমার শরীর? কি হয়েছে উর্বা? আমাকে বলো প্লিজ, এভাবে চলে যেও না, তোমার কিছু হতে দেব না আমি। হুমায়রা বলল, ভাইয়া সে কিছু বলার চেষ্টা করছে, তুমি ক্লান্ত না হয়ে শোনার চেষ্টা করো সে কি বলছে। আমি দেখলাম উর্বার ঠোঁট হালকা নড়ছে। আমি ওর মুখের কাছে কান নিয়ে নিলাম, বলছে সেটা বোঝার জন্য। কিছু বুঝতে পারছি না। আমি আরও কাছে নিলাম কান। এবার শুধু বুঝলাম অস্পষ্ট একটা নাম। উর্বা মাইকেল নামটা উচ্চারণ করছে। আমি জিজ্ঞাসা করলাম, উর্বা কে মাইকেল? আমাকে কি করতে হবে বলো? তার কাছে তোমাকে নিয়ে যেতে হবে নাকি? বলো উর্বা। কিন্তু উর্বা আর কোনো রেসপন্স করলো না, ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেললো। আমি চিৎকার করে বললাম, উর্বা এভাবে চলে যেও না। হুমায়রা বলল, ভাইয়া আমাদের কলেজের এক প্রোগ্রামে মাইকেল নামের একজন খ্রিস্টান ফাদার প্রধান অতিথি হিসেবে এসেছিল গত বছর। সে প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে একটা বক্তৃতা দিয়েছিল। আমরা প্রোগ্রাম শেষে তার সাথে দেখা করেছি এবং তিনি বলেছিলেন কখনো কোনো সাহায্য দরকার হলে যেন তাকে জানাই। আমার কেন যেন মনে হচ্ছে উর্বা সেই মাইকেলের কথা বলেছে। হতে পারে বোন, তুই সেই মাইকেলের ঠিকানা জানিস? তাড়াতাড়ি বল, জানলে উর্বাকে সেখানে নিয়ে যেতে হবে।
হুমায়রা একটু ভেবে বলল, তার বাসার ঠিকানা তো আমি জানি না, তবে তিনি যেই চার্চের ফাদার সেটা আমি চিনি, হয়তো সেখানে গেলেই পাবো। আমি উর্বাকে উঠিয়ে কাঁধে নিয়ে বললাম, চল হুমায়রা, এখনই আমাদের সেখানে যেতে হবে। হুমায়রা পথ চিনিয়ে নিয়ে গেল সেই চার্চে। আমি উর্বার নিথর দেহটা কাঁধে থেকে নামিয়ে চার্চের বাইরে একটা খুঁটির সাথে হেলান দিয়ে রেখে দিলাম। হুমায়রা দৌড়ে গেল চার্চের ভেতরে। একটু পর হুমায়রা ফিরে আসলো একজন সাদা দাড়িওয়ালা ব্যক্তির সাথে। ইনি নিশ্চয়ই ফাদার মাইকেল। আমি বললাম, ফাদার, আপনাকে আগেই বলে দিই, এই মেয়েটা মানুষ না, সে একজন জিন। সে গুরুতরভাবে আহত হয়েছে কিছু জিনদের সাথে লড়াই করতে গিয়ে। চোখ বন্ধ করার আগে সে আপনার নাম নিয়েছে, তাই তাকে এখানে নিয়ে এসেছি। প্লিজ ফাদার, তাকে বাঁচান। ফাদার কিছু না বলে উর্বার কাছে গিয়ে বসে ভালো করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো উর্বার দিকে এবং কি যেন চিন্তা করলো। তারপর উঠে বলল, উর্বাকে তাড়াতাড়ি ভেতরে নিয়ে এসো, ওর নিঃশ্বাস কমে আসছে। আমি বললাম, ফাদার, আমি তো আপনার নাম বলিনি আপনাকে, তাহলে আপনি কিভাবে জানলেন ওর তার নাম উর্বা? ফাদার আবার কিছু চিন্তা করে বলল, আমি উর্বাকে অনেক আগে থেকে চিনি। এখন কথা না বাড়ি, তাড়াতাড়ি ওকে নিয়ে এসো আমার সাথে, সময় নেই আমাদের হাতে। আমি আর কিছু না বলে উর্বাকে উঠিয়ে ফাদারের সাথে গেলাম। চার্চের থেকে একটু দূরে ছোট্ট একটা ঘরে উর্বাকে নিয়ে খাটে শুইয়ে দিলাম। ফাদার একটা বাক্স বের করে সেখান থেকে কিছু লাল রঙের গাছের পাতা নিলেন। হুমায়রাকে বলল, বাইরে থেকে এক মুঠো পরিষ্কার মাটি নিয়ে আসতে। আমাকে বলল, একটা পাত্র নিয়ে সেই পাত্রে পানি ঢালো। আমি তার কথা মতো একটা পাত্রে পানি নিলাম এবং তার সামনে গিয়ে নিয়ে রাখলাম। সে লাল রঙের গাছের পাতাগুলো ছোট ছোট টুকরো করে নিলেন এবং সেগুলো সেই পাত্রে ঢেলে দিলেন। এর মাঝে হুমায়রাও মাটি নিয়ে চলে আসলো। মাটিটাও সেই পাত্রে দিয়ে একটা কাঠির সাহায্যে সেগুলো মিশিয়ে নিলেন। কিছুক্ষণের মাঝেই সেগুলো সম্পূর্ণ রক্ত লাল পানীয়তে পরিণত হলো। হুমায়রা ফাদারকে উদ্দেশ্য করে বলল, এই পানীয়টা উর্বার সম্পূর্ণ শরীরে মেখে দিতে হবে, শরীরের কোনো অংশ যেন বাদ না পড়ে। তারপর আবার কাপড় দিয়েও শরীর ঢেকে দিও। আমি বাইরে গিয়ে অপেক্ষা করছি, সুন্দরভাবে কাজটা করো তুমি। এটা করার খানিক বাদেই উর্বার জ্ঞান ফিরবে, তখন আমাদের ডেকে দিও। এই বলে আমি আর ফাদার ঘর থেকে বের হয়ে একটু দূরে এক গাছের নিচে গিয়ে বসলাম। ফাদার আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছিল, উর্বার এই অবস্থা কিভাবে হলো? উর্বা অনেক শক্তিশালী, ওর এই অবস্থা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ফাদারকে শুরু থেকে সবকিছু খুলে বললাম। ফাদার সব শুনে কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আচ্ছা তাহলে এই হলো ঘটনা। তোমার বাবা যে ভুল করে গিয়েছে তার জন্য তোমার এসবেরই যোগ্য। যদিও বাবার অপরাধের কারণে সন্তানদের শাস্তি দেওয়া বেমানান, তবে প্রধানের জায়গায় থাকলে আমিও একই কাজ করতাম। প্রধান উর্বাকে ছাড়বে না, যে করে হোক তোমাদের খুঁজে বের করে উর্বা সহ তোমাদেরকে মেরে ফেলবে। আমি বললাম, তাহলে ফাদার, প্রধানের হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আমরা কি আমাদের বাবার কৃতকর্মের জন্য শাস্তি ভোগ করব? উপায় আপাতত নেই, তবে খুঁজতে হবে। প্রধানকে তার প্রতিশোধ আর ভাইকে ফিরে পাওয়ার আশা থেকে অন্যদিকে মন ঘুরিয়ে দিতে হবে, তাহলেই কিছু একটা হতে পারে। তবে তার আগে উর্বা সুস্থ হয়ে ওঠা খুব জরুরি। তখনই হুমায়রা তাড়াহুড়া করে এসে বলল, উর্বার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু সে কেমন যেন করছে, আমি তাকে ধরে রাখতে পারছি না। ফাদার এবং আমি দৌড়ে গেলাম সেই কক্ষে। উর্বা জবাই করা মুরগির মতো ছটফট করছে। এটা দেখে ফাদার বলল, ওর হাত পা তোমরা শক্ত করে ধরে রাখো। ফাদারের কথা মতো আমি উর্বার হাত ধরলাম আর হুমায়রা পা ধরে রাখলো, কিন্তু কিছুতেই যেন উর্বাকে ধরে রাখা যাচ্ছে না। ফাদার তার গলায় ঝোলানো ক্রসটা হাতে নিয়ে কিছু একটা পরে তাড়াতাড়ি করে সেটা উর্বার কপালে চেপে ধরল। এরপর আস্তে আস্তে উর্বা শান্ত হয়ে গেল। উর্বা চোখ খুলল আর খুব আস্তে করে বলল, আমাকে বাঁচানোর বৃথা চেষ্টা করো না তোমরা, প্রধান আমাকে মারবি। এই বলে আবার চোখ বন্ধ করে ফেলল। দেখে বোঝা যাচ্ছে উর্বা অনেক দুর্বল। সব হয়েছে আমার জন্য। আমি যদি ওকে একা সেখানে ছেড়ে না আসতাম, আমাদের সাহায্য করতে গিয়ে আজকে উর্বার এই অবস্থা। নিজেকে কিভাবে ক্ষমা করব? ফাদার বলল, এতে নিজেকে দোষারোপ করো না পুত্র। উর্বা তোমাদের জন্য নিজের জীবন বাজি রেখেছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। জিনেরা কারণ ছাড়া কোনো কাজ করে না। এমন আমার কথা মন দিয়ে শোনো। এখন আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। আর দুইবার যদি উর্বা এমন ছটফট করে উঠে, তাহলে সে মারা যাবে। এটা যে কোনো সময় হতে পারে। তাই উর্বাকে সম্পূর্ণ সুস্থ করতে হলে আমাদের একটা জিনিস প্রয়োজন। উর্বাকে যখন এখানে নিয়ে আসছিলে তখন উর্বার গলায় থাকা একটা লকেট কোথাও পড়ে গিয়েছে। ওই লকেটটা আমাদের প্রয়োজন। আমি যতটুকু জানি তা হলো প্রধানের অনুসারীরাও এই মুহূর্তে সেই লকেটের খোঁজে বের হয়ে গিয়েছে। ওই লকেটটা যদি তাদের হাতে পড়ে যায় তাহলে আর প্রধানের হাত থেকে উর্বাকে কেউ বাঁচাতে পারবে না। আমি বললাম, তাহলে আমি এখনই সেটার খোঁজে বের হব। আমার বোন হুমায়রাকে আপনার হেফাজতে রেখে গেলাম ফাদার, আর উর্বাকেও। আমি এই লকেট ছাড়া ফিরে আসবো না।
যেভাবে হোক আমি সেটা নিয়ে আসবই। আমি গিয়ে উর্বার কপালে হাত রেখে বললাম, চিন্তা করো না উর্বা, আমি তোমাকে বাঁচাবই। আমাদের জন্য তুমি যা করেছো, এখন তোমার জন্য কিছু করার পালা। উর্বা আমার হাত ধরে হালকা চোখ খুলে বলল, তুমি নিজেকে বিপদে ফেলতে যাচ্ছ আমার জন্য। আমি তোমাকে নিষেধ করব না, জানি তুমি শুনবে না, তবে একটা কথা, পারলে বেঁচে ফিরে এসো। আমি উর্বার মন ভালো করার জন্য বললাম, আমি ফিরে আসবো, আর তুমি যখন সুস্থ হয়ে যাবে তখন তোমার রাতের খাবার বন্ধ, অনেক মোটা হয়ে গিয়েছো। তোমার কাঁধে করে নিয়ে আসতে আসতে আমার 12টা বেজে গিয়েছে, বুঝেছ? উর্বা হালকা এসে আবার চোখ বন্ধ করে নিল। ফাদার বলল, আর দেরি করা ঠিক হবে না, চলো তোমাকে এগিয়ে দেই। হুমায়রাকে বললাম, উর্বার খেয়াল রাখিস বোন, আমি ফিরে আসা পর্যন্ত। আমি আর ফাদার সেখান থেকে বের হলাম। ফাদার আমাকে একটা ক্রস দিয়ে বলল, এটা সাথে রাখো পুত্র, প্রয়োজন হলে ব্যবহার করো। এরপর ফাদার চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইল। আমি বললাম, ফাদার আপনি বললে আমি এখন যেতে পারি। ফাদার চোখ খুলে বলল, লকেটটা তো কোনো রাস্তার পাশে একটা কাগজের নিচে পড়ে আছে, তার মানে উর্বাকে নিয়ে যেদিক দিয়ে আসছিলে সেদিকেই কোথাও পাবে। তবে প্রধানের অনুসারীরা লকেট তার খুব কাছাকাছি আসে, তোমার এখন যাওয়া দরকার পুত্র। ঠিক আছে ফাদার, আমার জন্য দোয়া করবেন। আর যাওয়ার আগে একটা কথা জানতে চাই। আচ্ছা ফাদার, আপনি উর্বাকে কিভাবে চেনেন? উর্বা তো একজন জিন, সে আপনাকে কিভাবে দেখা দিয়েছিল? ফাদার একটু গম্ভীর গলায় বলল, এখন আপাতত এইসব কথা রাখো, পরে তোমাকে বলবো সব। তবে এখন শুধু এটা জেনে রেখো, উর্বা জন্মগতভাবে কোনো জিন না। সে মারা যাওয়ার আগে পর্যন্ত তোমার আমার মতো মানুষ ছিল। আমি বেরিয়ে পড়লাম লকেটের খোঁজে। উর্বাকে নিয়ে যেই রাস্তায় এসেছিলাম সেদিক দিয়ে খুঁজতে খুঁজতে যাচ্ছি আর ভাবছি, উর্বা তাহলে কোনো জিন না, সেটা আত্মা। কেন সেসবের জিনের সাথে কাজ করেছে এতদিন, আর কেনই বা হঠাৎ করে তাদের বিরুদ্ধে চলে গেল আমার জন্য? আমাকে কি ও আগে থেকে চিনত? ওর সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? সব কিছু জবাব তো উর্বাই দিতে পারবে আমাকে। হঠাৎ মনে হলো আমাকে কি অনুসরণ করছে। আমি তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি, আমার সাথে তাল মিলিয়ে হাঁটছে। তাড়াতাড়ি পেছনে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। হতে পারে আমার মনের ভুল, তাই কিছু না ভেবে আবার নিচের দিকে তাকিয়ে লকেটটা খুঁজতে খুঁজতে হাঁটতে লাগলাম। পথে যত কাগজ পড়ে থাকতে দেখছি সবগুলো উঠিয়ে উঠিয়ে দেখছি। আমার খুব চিন্তা হতে লাগলো, প্রধানের অনুসারীরা আগে লকেটটা পেয়ে গেল নাকি। আবার হঠাৎ খেয়াল করলাম আমার পেছনে কেউ ফিস ফিস করে যৌথ কথাবার্তা বলছে। এবার আমি তাকিয়ে দেখলাম একটু দূরে দুইজন দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে কি যেন আলাপ করছে। আমি বললাম, সমস্যা কি, আপনারা কারা, আমাকে অনুসরণ করছেন কেন? তাদের মাঝে একজন বলল, তুমি যেটা খুঁজছো সেটা কখনো পাবে না, কারণ সেটা আমাদের কাছে এখন। এরপর লোকটা যে আমার ভেতর থেকে একটা লকেট বের করে বলল, এই যে লকেট, এটাই তো খুঁজছিলে তুমি, তাই না? আসো নিয়ে যাও আমাদের কাছ থেকে পারলে। আমি বুঝে গেলাম এরা প্রধানের অনুসারী, তার মানে তারা আমাকে আগেই লকেটটা পেয়ে গিয়েছে। কিন্তু এটা তো আমার লাগবেই, তাই দৌড়ে গেলাম তাদের দিকে। হঠাৎ তারা দুজনই একজন আরেকজনের মাঝে প্রবেশ করে একজন মানুষে পরিণত হলো এবং তার আশেপাশে ধোয়ার মতো কিছু আত্মা এসে হাজির হলো। আমি লকেটের দিকে হাত বাড়াতেই সে আমার হাত ধরে উল্টে ফেলে দিল আমাকে। সে বলল, তুমি আমাদের সাথে পারবে না ছোকরা। ভেবেছিলাম প্রধানকে শুধু লকেটটাই উপহার দিব, কিন্তু তোমাকে দেখে উপহারের লোভটা আরেকটু বেড়ে গেল। এখন লকেটের সাথে তোমাকেও নিয়ে যাব। আমি নিচে পড়ে থেকে বললাম, হ্যাঁ জানি আমি তোদের সাথে পারবো না, কিন্তু তারা তো পারবে আপাতত। লোকটা বলল, তারা মানে কারা? এই বলে সে পেছনে তাকাতেই দেখলো একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা তার চুল ধরে উঠিয়ে এক আছাড় মারল মাটিতে। মেয়েটা তার কান ধরে ছিটকা টান মেরে কান ছিঁড়ে নিয়ে ওই ধোয়ার মতো আত্মাদের দিকে ছুঁড়ে মারল। এটা দেখে ওই আত্মাগুলো ভয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। কান ছেঁড়ার যন্ত্রণায় নিচে পড়ে থাকে প্রধানের অনুসারীরা কাতরাচ্ছে আর বলছে, তোরা কারা? কাজটা ঠিক করলি না, প্রধান তোদের ছাড়বে না। ছেলেটা বলল, তোদের ওই প্রধানের মতো হাজারটা জিনভূত আমার পকেটে রাখি, দেখ এই জন্যই আমি বেশি পকেটওয়ালা মোবাইল প্যান্ট পরি। মেয়েটা বলল, ফালতু কথা বলো না, এই জন্যই তো আমার হাতে মায়ের খাও মাঝে মাঝে। আমাদের অনেক তারা আছে, মনে আছে আমাদের জন্য এখানে কি জন্য এসেছে আমরা? এখন এসব কথা না বলে এই বদমাইশ জিন ছেলেটাকে কেন মারতে চাইছিল সেটা জানতে হবে। এই বলে মেয়েটা আমাকে উদ্দেশ্য করে বলল, তুমি কে ভাই? সে তোমার পেছনে পড়েছে কেন? এই দুজনই কার আমি জানি না, তাদের শক্তি আর সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। আমি তাদের পুরোটা না বলে সংক্ষেপে বললাম, আমি একটা লকেটের খোঁজে আছি। লকেটটা যদি প্রধানের নামে একজন জিনের হাতে পড়ে যায় তাহলে আমি আমার বন্ধুকে হারিয়ে ফেলবো, আর এই জিনটাই সে প্রধানের অনুসারী। সময় মতো আপনারা না আসলে হয়তো সেই লকেটটার সাথে আমাকেও নিয়ে যেত। ছেলেটা বলল, আচ্ছা এই ব্যাপার, তাহলে তো লকেটটা তো তোর হাতে আছে, নিয়ে নাও এবং যাও তোমার বন্ধুকে বাঁচাও। নিচে পড়ে থাকা জিন হেসে বলল, লকেট তো আমার কাছে নেই, আমাকে তো পাঠানো হয়েছিল এই ছোকরাকে বিভ্রান্ত করার পথ আটকানোর জন্য।
তাই মিথ্যা লকেট দেখিয়ে ওকে বিভ্রান্ত করেছে এতক্ষণ। আমরাও সেই লকেট খুঁজে পাইনি এখনো, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। মেয়েটা বলল, তাহলে আর তোকে বাঁচিয়ে রেখে লাভ কি? এটা বলার সাথে সাথে জিনটা চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। আমি বললাম, মেয়েটা কি হলো আপু, সে এভাবে অদৃশ্য হয়ে গেল কেন? মেয়েটা বলল, সে ভয় পেয়েছে। মানুষ হোক বা জিন, মৃত্যুর ভয় সবারই আছে। যদি তাদের মনে একবার মৃত্যুর ভয় ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তারা তোমার সাথে শক্তিতে কখনো পারবে না, কারণ ভয় হলো সবচেয়ে বড় দুর্বলতা। আচ্ছা, আপনারা কারা, কোথা থেকে এসছেন হঠাৎ করে আমাকে সাহায্য করার জন্য? ছেলেটা এসে বলল, আমরা তোমাকে সাহায্য করার জন্য আসিনি, অন্য একটা কাজে এসেছি, তবে পথিমধ্যে তোমাকে বিপদে দেখে এগিয়ে এলাম। এখন আমাদের যেতে হবে, নিজের খেয়াল রেখো আর সাহসের সাথে সব কিছু মোকাবেলা করো। লকেটটা খুঁজে তাড়াতাড়ি নিয়ে যাও, আমাদের তাড়া না থাকলে পুরো পথেই তোমার সঙ্গে হতাম। এই বলে ছেলেটার মেয়েটা হাত ধরে চলে যেতে লাগলো। তাদের চেহারায় কেমন যেন চিন্তার ছাপ, হয়তো তারা আমার চেয়েও বড় কোনো বিপদে আছে। তাই আমিও আর কিছু বললাম না, শুধু ডাক দিলাম, দিয়ে বললাম, ভাই অনেক ধন্যবাদ সময় মতো আসার জন্য। আপনাদের নামটা তো বলেন অন্তত। মেয়েটা পেছনে ফিরে হাসি দিয়ে বলল, আমি হৃদিকা, আর এ আমার একমাত্র নিজস্ব গাধা রিফান। রিফান কিছু বলতে চাচ্ছিল, কিন্তু হৃদিকা তার মুখ চেপে নিয়ে গেল। তারা চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, তারা মানুষ নাকি অন্য কিছু তা জানি না। শক্তি এবং সাহসের দিক থেকে তারা সাধারণ মানুষের থেকে অনেক এগিয়ে, তবে তাদের মাঝে সম্পর্ক দা কুমড়ো হলেও তারা একে অপরকে খুব ভালোবাসে। আর মনে হেসে উঠলাম, গাধা, তাহলে আমিও ওরবার গাধা হব? ধুর, কি ভাবছি সব, ওরবা তো জিন, না না আত্মা, ধুর, আত্মা জিন দুটোই, ওর সাথে আমার কিভাবে হবে? নিজেকে নিজে ধমক দিয়ে বললাম, ফালতু চিন্তা বাদ দিয়ে লকেটের খোঁজ কর জলদি রিজভি। হৃদিকা রিফান ভাইয়ের মতো সাহসী হতে হবে তোর, না হলে লকেটটা নিয়ে আর ফেরা হবে না। আবার লেগে পড়লাম লকেট খোঁজার কাজে। আমি সেই পথ ধরে এগোতে লাগলাম। যতই সামনে যাচ্ছি ততই মনের ভেতরে অস্থিরতা কাজ করছে। হৃৎপিণ্ডটা ধুকপুক করে শব্দ হচ্ছে। এটা কেন হচ্ছে জানি না। তাহলে কি আমি লকেটটার খুব কাছাকাছি? আশেপাশে ভালোভাবে চোখ বোলাতে লাগলাম। তখনই খেয়াল করলাম রাস্তার অপর পাশে পড়ে থাকা একটা কাগজের নিচে চেইনের সামান্য অংশ দেখা যাচ্ছে। সেটা রৌদ্রের আলোতে ঝলমল করছিল। আমি মনে প্রশান্তির নিঃশ্বাস নিলাম। অবশেষে লকেটটা খুঁজে পেলাম। আমি রাস্তার এক পাড়ে ছিলাম, লকেটটা ছিল অন্য পাশে। তাড়াহুড়াতে রাস্তার দুই দিকে না তাকিয়ে আমি লকেটের দিকে দৌড় দিলাম। হঠাৎ সামনের দিক থেকে একটা গাড়ি প্রচণ্ড গতিতে ছুটে এলো। আমি সরতে পারলাম না। গাড়িটা সোজা এসে আমাকে আঘাত করলো। আমি উড়ে গিয়ে রাস্তার পাশে লকেটটা থেকে একটু দূরে পড়লাম। সব কিছু যেন চরকির মতো ঘুরছে, স্পষ্ট কিছুই দেখতে পাচ্ছি না। আশপাশটা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে সব। আমি লকেটটার থেকে একটু দূরে হাত বাড়িয়ে সেটা ধরার চেষ্টা করলাম। তখনই একজন লোক লকেটের পাশে এসে হাত বুক বেঁধে দাঁড়িয়ে গেল। আমার আর বুঝতে বাকি রইল না আমাকে অ্যাক্সিডেন্ট করিয়েছে এই প্রধানের লোকেরা। তবে কিছুক্ষণ লকেটের সামনে দাঁড়িয়ে থেকে এরপর সেটা উঠিয়ে নিল এবং আমার দিকে তাকিয়ে একটা ঠাট্টার হাসি দিয়ে চলে যেতে লাগলো। এবার আমার আস্তে আস্তে সব কিছু ঠিক হতে লাগলো। আমি বুঝতে পারলাম সে লকেট নিয়ে চলে যাচ্ছে। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে গেলাম এবং তাকে ডাক দিয়ে বললাম, আমাকে না মেরেই তুই চলে যাচ্ছিস? আসলে কি তুই যেতে পারবি? সে ঘুরে তাকালো আমার দিকে। আমি তাকে সুযোগ না দিয়ে এক দৌড়ে গিয়ে মাথা দিয়ে তার পেটে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিলাম। সে কিছুটা আহত হলো এবং একটু ঘাবড়ে গেল বুঝতে পারলাম। সে উঠে আবার আমাকে আক্রমণ করতে এলে আমি পকেট থেকে ফাদারের দেয়া সেই ক্রসটা বের করে তার কপালে লাগিয়ে দিলাম। সে এবার ছটফট করতে লাগলো আর বলতে লাগলো, আমি পুড়ে যাচ্ছি। আমি বললাম, লকেটটা আমাকে দিয়ে দে, তারপর চলে যায় এখান থেকে। সে বলল, লকেট ছাড়া প্রধানের সামনে গেলে সে আমাকে মেরে ফেলবে। আমি লকেট দেব না তোকে। লকেট না দিলে আমি তোকে মেরে ফেলবো এখন। এ বলে আবার ক্রসটা তার কপালে চেপে ধরলাম। সে চিৎকার করে বলছে, আমাকে মারিস না, আমি তোকে দিয়ে দিচ্ছি এটা, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। এই বলে সে আমার দিকে লকেটটা এগিয়ে দিল। আমিও সেটা নিতে যাব, তখন খেয়াল করলাম সেটা রৌদ্রের আলোতে ঝলমল করছে না। তার মানে সে আমাকে নকল লকেট দিচ্ছে আসলটা লুকিয়ে রেখে। আমি আস্তে আস্তে বললাম, বাহ বাহ প্রধানের অনুসারী, মৃত্যুর মুখে এসেও আমার সাথে চালাকি। ঠিক আছে, যেহেতু আসল লকেট দিবি না তাহলে তোকে মেরে তোর লাশের থেকে নিয়ে নেব লকেট। এ বলে আরও জোরে চেপে ধরলাম ক্রস। এবার সে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে আসল লকেটটা বের করে দিল। আমি সেটা হাতে নিয়ে তার কপাল থেকে ক্রসটা উঠিয়ে নিলাম। সে বলল, প্রধান আমাকে মেরে ফেলবে, প্রধান আমাকে মেরে ফেলবে। এটা বলতে বলতে সে অদৃশ্য হয়ে গেল। হৃদিকা আপু ঠিক বলেছিল, মৃত্যুর ভয় সবারই আছে, শুধু ভয়টা জাগিয়ে দিতে হবে, তাহলেই
আমি ওদের মুখোমুখি হতে পারবো। লকেটটা তার দিকে এবার ভালোভাবে তাকালাম। কেমন যেন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এই লকেট আমি আগেও কোথাও দেখেছি, কিন্তু মনে পড়ছে না। চেনের সাথে একটা ছবি বসানো পাটও লাগানো আছে, হয়তো সেখানে উর্বার কোনো আপনজনের ছবি থাকবে। পাটটা খুলে দেখতে যাব, হঠাৎ আমার ফোনে একটা কল এলো। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম অচেনা নাম্বার। ফোন রিসিভ করতে ওপাশ থেকে হুমায়রা বলল, ভাইয়া তুমি কোথায়? এটা ফাদারের ফোন থেকে কল করেছে তোমাকে। উর্বা দ্বিতীয়বারের মতো ছটফট করে ফেলেছে। তাড়াতাড়ি লকেট নিয়ে এসো, ফাদার বলেছে হাতে বেশি সময় নেই। আমি বললাম, চিন্তা করিস না বোন, আমি লকেট পেয়ে গিয়েছি, এখনই আসছি। এই বলে ফোন রেখে আমি তাড়াতাড়ি দৌড় দিলাম চার্চের উদ্দেশ্যে। লকেট খুলে দেখার কথা ভুলে গেলাম। চার্চে পৌঁছে দেখলাম ফাদার সে কক্ষের বাইরে বসে আছে। আমাকে আসতে দেখে উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে এলো। আমি ফাদারের হাতে লকেট দিয়ে বললাম, ফাদার ক্ষমা করবেন, প্রধানের অনুসারীদের জন্য একটু দেরি হয়ে গিয়েছে। উর্বা এখন কেমন আছে? ফাদার বলল, উর্বার অবস্থা ভালো না, দ্বিতীয়বারের মতো হয়ে গিয়েছে সেটা। এখন তাড়াতাড়ি তার চিকিৎসা করতে হবে লকেটের মাধ্যমে। তুমি কি লকেট খুলে দেখেছ? না ফাদার, খুলতে চেয়েছিলাম কিন্তু হুমায়রার ফোন পেয়ে তাড়াহুড়া করে চলে এসেছে। ফাদার বলে, আমি চাই উর্বার চিকিৎসা করার আগে তুমি এটা একবার খুলে দেখো, কারণ চিকিৎসার পরে এটা নষ্ট হয়ে যাবে। আমি ফাদারের হাত থেকে লকেটটা নিয়ে আস্তে আস্তে পার্টটা খুললাম। আমি যেন আশ্চর্যের চরম শিখরে পৌঁছে গেলাম। এটা কিভাবে হতে পারে? লকেটের এক পার্টে আমার ছোটবেলার ছবি, আরেক পার্টে ছোটবেলার খেলার সাথে রাইসার ছবি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ফাদার এই লকেটে আমার ছবি আর রাইসার ছবি কিভাবে আসলো? আর এটা কার লকেট? উর্বার কাছে এই লকেট কিভাবে আসলো? ফাদার বললে, এটা তো উর্বার লকেট, তোমার সব প্রশ্নের উত্তর উর্বাই দিতে পারবে। আমিও জানি, কিন্তু আমি চাই তুমি সব কিছু উর্বার মুখ থেকে শোনো। এখন চলো উর্বাকে বাঁচাই, দেরি করা ঠিক হবে না। এরপর ফাদারের আমি এসে কক্ষে গেলাম। হুমায়রা উর্বার মাথার কাছে বসেছিল। আমাকে দেখে দৌড়ে এলো, ভাইয়া লকেটটা কি পেয়েছ? হ্যাঁ পেয়েছে। এখন ফাদার উর্বার চিকিৎসা করবে। ফাদার আমাদের ডেকে বলল উর্বার কাছে এসে দাঁড়াতে। আমাকে বলল উর্বার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে রাখতে, না বলা পর্যন্ত যেন না ছাড়ি। আর হুমায়রাকে বলল বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল ধরে রাখতে। আমরা তাই করলাম। উর্বার তখনও হুঁশ ফেরেনি। ফাদার লকেটটা উর্বার বুকের উপর রেখে মনে মনে কিছু পড়তে শুরু করলো। হঠাৎ উর্বা আবার সেই ছটফট শুরু করলো। আমরা তার আঙ্গুল ধরে রাখতে পারছিলাম না, মনে হচ্ছে তাকে কেউ নিয়ে যেতে চাচ্ছে। ফাদার তার পড়ার গতি আরও বাড়িয়ে দিলেন। উর্বার শরীর থেকে সাদা রঙের আলো ছড়াতে লাগলো। ফাদার এটা দেখে অস্থির হয়ে গেল। ফাদার বলল, উর্বার আত্মা তার শরীর ছেড়ে চলে যাচ্ছে। যাই হয়ে যাক, তোমরা ওর আঙ্গুল ছেড়ো না। আমি এখন লকেট উর্বার গলায় পরিয়ে দিব। এরপর ফাদার উর্বার বুকের উপর থেকে লকেট নিয়ে সেটাতে 3 বার চুমু খেয়ে উর্বার মাথায় হাত দিয়ে উঁচু করে গলায় লকেটটা পরিয়ে দিল। ধীরে ধীরে লকেটটা উর্বার গলা থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর উর্বা শান্ত হয়ে গেল। ফাদার বলল, এবার তোমরা ওর আঙ্গুল ছেড়ে দাও। আমরা আঙ্গুল ছেড়ে দিলাম। উর্বা নড়াচড়া করছে না। আমি বললাম, ফাদার উর্বা এখনো কোনো রেসপন্স করছে না কেন? সে ঠিক আছে তো? ফাদার কিছু বলল না, শুধু এক নজরে উর্বার দিকে তাকিয়ে আছে। আমি আবার জিজ্ঞাসা করলাম, ফাদার আপনি কিছু বলছেন না কেন, কি হয়েছে? হঠাৎ উর্বা জোরে শ্বাস প্রশ্বাস নিয়ে চোখ মেলে তাকালো। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম উর্বাকে চোখ খুলতে দেখে। ফাদার এবার হেসে দিয়ে একটা প্রশান্তির নিঃশ্বাস নিলেন আর বললেন, দ্বিতীয়বারের মতো আমি তোমাকে বাঁচালাম উর্বা। আমি বললাম, দ্বিতীয়বারের মতো মানে এর আগেও কেমন হয়েছিল নাকি, আর সেটা কিভাবে? ফাদার হুমায়রাকে উদ্দেশ্য করে বলল, চলো মেয়ে, আমরা বাইরে গিয়ে অপেক্ষা করি। আমাদের কিছু কাজ করতে হবে, তোমার ভাইয়া আর উর্বাকে একা ছেড়ে দিই, তাদের কিছু কথা আছে, অনেক প্রশ্নের উত্তর জানা এখনো বাকি। এই বলে ফাদার আর হুমায়রা বের হয়ে গেল। আমি গিয়ে উর্বার হাত ধরে বসলাম। খেয়াল করলাম উর্বার চেহারায় সেই দেয়ালের মতো ফাটলগুলো একদম মিশে গিয়েছে। আবার সেই আগের মতো মসৃণ আর স্নিগ্ধতা তার চেহারায় ফুটে উঠেছে। আমি বললাম, জানো উর্বা, তোমার জন্য খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আমি তোমাকে বাঁচাতে পারবো না, কিন্তু অবশেষে আমি পেরেছি। উর্বা বলল, কেন এত ভয় পেয়েছিলে? তুমি আমাকে ভালো টালো বেশি ফেলোনি তো রিজবি?
আমি আমতা আমতা করে বললাম, না, তেমন কিছু না। তুমি আমাদের জন্য নিজের জীবন বিপদে ফেলেছ। আর আমি যদি তোমার জন্য এইটুকু না করতে পারতাম তাহলে নিজের কাছেই ছোট হয়ে যেতাম। হঠাৎ আমার লকেটে থাকা সেই ছবির কথা মনে হলো। আমি বললাম, উর্বা, ওই লকেটে আমার আর তোমার ছোটবেলার খেলার সাথী রাইসার ছবি কিভাবে আসলো? ওই লকেটটা তুমি কোথায় পেলে? উর্বা কিছু বলল না। আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে অন্য হাত দিয়ে আমার হাত চেপে ধরলো। আমার চোখে সেই ছোটবেলার সব কিছু ভাসতে লাগলো। রাইসার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি দেখতে পেলাম। স্কুলে একসাথে যাওয়া, ছুটির পর একসাথে বাড়ি ফেরা, পুতুল খেলা, বিকেলবেলা মাঠে দৌড়াদৌড়ি করা, ওর জন্য শাপলা ফুল এনে দেয়া, দোলনায় দোল খাওয়া, গাছের ডালে বসে দুষ্টুমি করা। এরপর সেই মুহূর্ত যখন রাইসা চলে যাচ্ছিল, আমি ওদের গাড়ির পেছনে দৌড়ে ছুটে যাচ্ছি। সব কিছু ভেসে উঠল আমার চোখে। আমি ছিটকা মেরে উর্বার হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিলাম। উর্বা আমার দিকে এখনো অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, রাইসা? উর্বা বলল, হ্যাঁ, আমি তোমার সেই ছোট্টবেলার খেলার সাথী রাইসা, কিন্তু ভাগ্যর পরিহাসে আজকে আমি উর্বা। কি বলছো তুমি? এটা কিভাবে হলো? তুমি উর্বা হলে কিভাবে? আর তুমি মানুষ থেকে জিন হলে কিভাবে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। উর্বা বলতে শুরু করলো, আমার বাবার ঢাকায় ট্রান্সফার হওয়ার কারণে সেদিন চলে যেতে হয়েছিল, কিন্তু আমি তোমাকে কখনো ভুলে যাইনি। তোমার একটা ছবি ছিল আমার কাছে, একটা লকেট বানিয়ে আমাদের দুজনের ছবি সেখানে বসিয়ে সেটা গলায় পরে নিয়েছিলাম। 3 মাস কেটে গেল তোমাকে না দেখে। আমি অনেক কান্না করতাম, বাবার কাছে আবদার করতাম যেন কোনো এক ছুটির দিনে তোমার সাথে আমাকে দেখা করতে নিয়ে যায়। অতঃপর বাবা আমার কান্না দেখে একদিন আমাকে আর আম্মুকে নিয়ে তোমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলো ঢাকা থেকে। তোমার বাবা মায়ের সাথে আমাদের অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু যেদিন আমরা যাচ্ছিলাম সেদিন তোমার বাবার ফোন বন্ধ ছিল, তাকে জানাতে পারিনি বাবা যে আসছে আমরা। আমার অনেক খুশি লাগছিল তোমার সাথে দেখা হবে ভেবে। বাসের জানলা দিয়ে তাকিয়ে বারবার বাইরে দেখছিলাম আর বাবাকে জিজ্ঞাসা করছিলাম, আর কতক্ষণ লাগবে বাবা? বাবা বিরক্ত না হয়ে বারবার উত্তর দিচ্ছিলই তো, আর কিছুক্ষণ মামুনি। আমরা যখন পৌঁছালাম তোমাদের বাড়িতে তালা ঝোলানো ছিল। বাবা পাশের বাসার এক লোককে তোমাদের ব্যাপারে জিজ্ঞাসা করলো। তোমার বাবা নাকি 1 মাস আগে মারা গিয়েছে স্ট্রোক করে, আর তোমার আম্মু তোমাদের নিয়ে অন্য কোথাও চলে গিয়েছে। তারা কেউ জানি না তোমরা কোথায় গিয়েছো। আমি খুব কান্না করতে লাগলাম। আমার আব্বা আম্মাও খুব কষ্ট পেল তোমার বাবার মৃত্যুর খবর শুনে। আমার কান্না যেন থামছিলই না। বাবা আমাকে অনেক বুঝিয়ে কান্না থামাল এবং কথা দিল তোমাদের খুঁজে বের করবে। তারপর আমরা আবার ঢাকায় রওনা হলাম রাতের বাসে। আসার সময় যতটা খুশি ছিলাম, যাওয়ার সময় তার চেয়ে বেশি হতাশ ছিলাম। হঠাৎ একটা বিকট আওয়াজে আমাদের বাসটা অ্যাক্সিডেন্ট করলো। বাবা মায়ের রক্তাক্ত শরীরটা আমার চোখের সামনে পড়েছিল। আমি অনেক আহত হয়েছিলাম এবং আমিও চোখ বন্ধ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম সেখানে। কিন্তু আমি সেখানে হেঁটে বেড়াচ্ছিলাম। আমি আমার নিজের মৃতদেহ পড়ে থাকতে দেখছিলাম। আমার বাবা মাও সেখানে পড়েছিল। আমি গিয়ে তাদের ছোঁয়ার চেষ্টা করলাম, কিন্তু তাদের ছুঁতে পারছিলাম না। চারিদিকে লাশের ছড়াছড়ি আর রক্ত। আমি কান্না করতে লাগলাম। উদ্ধার কর্মীরা এসে মৃতদেহগুলো এক এক করে নিয়ে যাচ্ছিল। আমি তাদের কাছে গিয়ে চিৎকার করে বলছিলাম, আমি মরিনি, আমি এখানে পড়ে আছি, আমাকে বাঁচান। কিন্তু কেউ আমার কথা শুনতে পাচ্ছিল না। হঠাৎ খেয়াল করলাম একজন সাদা পাঞ্জাবি পরা বুজুর্গ লোক এসে আমার শরীরটাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমার দিকে তাকিয়ে বলল, এসো আমার সাথে। তার মানে সে আমাকে দেখতে পাচ্ছে। আমি তার পেছন পেছন গেলাম। সে আমার শরীর নিয়ে পাশের এক চার্চে গেল। এটাই সেই চার্চ। এবং ফাদার মাইকেলের কাছে আমাকে নিয়ে গিয়ে বলল, এই বাচ্চাটা এখনো পুরোপুরি মারা যায়নি, তবে হাসপাতালে নিতে গেলে পথেই সে মারা যাবে। তাই আমি চাই আপনি ওর আত্মা এই গলায় থাকা লকেটে বন্দি করে দিন, এবং যখন সে একজন আত্মা হিসেবে জেগে উঠবে তখন তাকে আমাদের আল হিলান জিনদের অন্তর্ভুক্ত করে দিবেন। আর এই কাজটা আপনি করতে পারবেন আমি জানি, না হলে আমি কি করতে পারি আর আমি কে সেটা অবশ্যই জানেন আপনি। ফাদার মাইকেল প্রথমে রাজি না হলেও তার ভয় অবশেষে এটা করেছিল। আমার আদমরা আত্মা এই লকেটে বন্দি করে দিয়ে আমাকে আল হিলান জিনদের অন্তর্ভুক্ত করে দেয় তার কথা মতো। আমি ধীরে ধীরে নিজেকে একজন জিন হিসেবেই গড়ে তুলতে থাকি। তখন আর আমি রাইসা নই। জিন জগতে আমার নাম রাখা হয় উর্বা। আর ফাদার মাইকেলের সাথে মাঝে মাঝে দেখা করতে আসতাম। তিনি আমাকে বলতেন এখান থেকে আর কখনো মুক্তি পাওয়া সম্ভব না।
আমি এখান থেকে মুক্তি পেতে চাইতাম না। অনেক ভালো ছিল এই জীবনটা। আত্মা থেকে জিন হওয়ায় সাধারণ জিনদের থেকে আমার শক্তি অনেক বেশি ছিল, তাই এটাকে আমি বেশ এনজয় করছিলাম। কিন্তু যখন আমাদের প্রধানের আদেশ আসলো একটা ছেলে আর একটা মেয়েকে ধরে আনতে হবে, তখন প্রথমে তোমার বোন হুমায়রাকে নিয়ে আসি আমি। তখন আমি তোমাকে দেখিনি। তারপর যখন তোমাকে আনতে গেলাম, সেদিন প্রথম দিন বাসে তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখে খুব চেনা চেনা লাগছিল। তারপর আস্তে করে তোমার হাতে স্পর্শ করতেই আমার অতীতের সবকিছু মনে পড়তে লাগলো। আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু এভাবে পেয়ে যাবো ভাবতে পারিনি। তোমাকে পেয়ে গেলাম, কিন্তু প্রধান তো তোমাকে মারার জন্য নিয়ে যেতে বলেছে। এটা কিভাবে করব আমি? তোমাকে পেয়েও দ্বিতীয়বারের মতো হারিয়ে ফেলবো, সেটা আমি হতে দিতে পারি না। তাই আমি সব নিয়ম ভেঙে আমাদের প্রধানের বিরুদ্ধে গিয়ে তোমাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। আর প্রধান নিশ্চয়ই এখন আমার জায়গায় অন্য কোনো শক্তিশালী জিনকে দায়িত্ব দিয়েছে তোমাদের ধরে নিয়ে যাওয়ার জন্য, সাথে আমাকেও। উর্বা না থেমে সবগুলো কথা বলে নিচের দিকে মাথা দিয়ে কাঁদতে লাগলো। আমি সব শুনে কি বলবো খুঁজে পাচ্ছি না। এত কিছু হয়ে গিয়েছে সেদিন, আমাকে খুঁজতে এসেও ও তার পরিবার হারালো, নিজেকে হারিয়ে ফেললো অন্য এক জগতে। এখন সেই জগৎটাও তার বিরুদ্ধে। তাও আমার জন্য নিজেকে খুব অপরাধী মনে হতে লাগলো। আমি অসহায় স্বরে বললাম, উর্বা, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য আজকে তোমার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছে। এত কিছু হয়ে গেছে অথচ আমি কিছুই জানি না। উর্বা মাথা উঠিয়ে বলল, না, এতে তোমার কোনো দোষ নেই রিজবি। ভাগ্য আমাকে এখানে এনে নিয়ে এসেছে। এখন আমার কথা মন দিয়ে শোনো। আমাদের নিচ থেকে গিয়ে প্রধানের মুখোমুখি হতে হবে, না হলে সে আমাদের ভালো থাকতে দিবে না, বাঁচতেও দিবে না। ঠিক বলেছ উর্বা, এখন এটা শেষ করার পালা। অনেক হয়েছে। প্রধানের মুখোমুখি হয়ে হয় মরবো না হয় মারবো, তবু এটা শেষ করতে চাই। উর্বা একটু অবাক হয়ে বলল, তুমি লকেটটা কিভাবে নিয়ে আসলে? তারা তোমাকে বাধা দেয়নি? কিভাবে তাদের সাথে লড়াই করলে তুমি? লকেট নিয়ে আসার সাহস ছিল না? পদে পদে বাধা দিয়েছে তারা আমাকে, কিন্তু দুইজন মানুষ আমাকে সাহায্য করেছে, একটা ছেলে আরেকটা মেয়ে। প্রথমবার যখন প্রধানের অনুসারীরা আমাকে আক্রমণ করলো, তখন আমি জানতাম না তাদের সাথে কিভাবে লড়াই করতে হবে। তখন ওই তারা আমাকে হঠাৎ কোথা থেকে যেন এসে সাহায্য করলো। আমি জানি না তারা মানুষ নাকি অন্য কিছু, তবে তারা অনেক শক্তিশালী ছিল, আর তারাই আমাকে সাহস দিয়েছিল ওদের বিরুদ্ধে লড়াই করার। ওরা বলল, তারা দেখতে কেমন ছিল আর তাদের নাম জানতে চাওনি তুমি? হ্যাঁ, তাদের নাম ছিল রিফান আর রিদিকা। তারা অনেক চিন্তিত ছিল কোনো বিষয় নিয়ে। হয়তো তারা কোনো বড় বিপদে আছে, না হলে তাদের রিকোয়েস্ট করতাম এখানে আসার জন্য। উর্বা অবাক হয়ে বলল, রিদিকা রিফান এখানে কি করছে? উর্বা, তুমি কি চিনো তাদের? উর্বার মুখটা হঠাৎ চিন্তায় ঢেকে গেল। মনে হচ্ছে উর্বা কিছু জানতে পেরেছে। কোনো কথা না বলে চোখ বন্ধ করে ফেলল উর্বা। উর্বার এমন আচরণ দেখে আমিও চিন্তায় পড়ে গেলাম। আমি বললাম, উর্বা, কি হয়েছে? রিদিকা রিফান এরা কারা? এদের নাম শুনতে তুমি এমন করছো কেন? উর্বা ঠাপ করে চোখ খুলে ফেলল। এবার আমি খেয়াল করলাম উর্বার চোখ সম্পূর্ণ কালো রং ধারণ করেছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। উর্বা, এটা কি হচ্ছে? উর্বা খুব ভয়ানকভাবে বলল, খুব বড় বিপদ ধেয়ে আসছে আমাদের দিকে রিজভি। কিসের বিপদ ধেয়ে আসছে আমাদের দিকে? রিতিকা রিফানের নাম শুনে তুমি এমন করছো কেন? তারা কারা? উর্বা বলল, আমাদের আল হিলান জিনদের অন্যতম শক্তিশালী জিন ছিল তান্ত্রিক নামের একজন। তার দায়িত্ব ছিল সম্পূর্ণ আলাদা। সে এমন এক জগৎ বানাতে চেয়েছিল যেখানে সব শক্তিশালী আত্মা থাকবে, কিন্তু এই রিফান আর রিদিকা মিলে তার সে উদ্দেশ্য সম্পূর্ণ ধ্বংস করে দেয়। আর তান্ত্রিক জিনও তাদের উদ্দেশ্য থেকে সরে গিয়ে হুজুরের আনুগত্য স্বীকার করার সিদ্ধান্ত নেয়। এতে করে আমাদের প্রধান অনেক রাগান্বিত হয়ে যায়। তাই সে তান্ত্রিক জিনকে বন্দি করে রাখে আজীবনের জন্য। হয়তো রিফান আর রিদিকা সেই তান্ত্রিকের খোঁজেই এখানে এসেছে। কিন্তু কেন? তান্ত্রিককে তাদের কি দরকার? আমি বললাম, আচ্ছা, এই জন্যই তারা এত শক্তিশালী। তারা দুজনে মিলে এত শক্তিশালী জিনকে পরাজিত করলো কিভাবে, এটাই মাথায় আসছে না। তাহলে এখন আমরা কি করব? আমাদের লক্ষ্য কি হবে? তারা দুজন ছিল না, তাদের সাথে আরও দুজন ছিল যারা এদের থেকেও ভয়ঙ্কর। তাদের নাম নেয়াই আমাদের জন্য নিষেধ আছে। এখন আমাদের যা করতে হবে, আমরা এসবে জড়াবো না। আমাদের একটা উদ্দেশ্য এখন, সেটা হলো প্রধানের কাছ থেকে নিজেদের বাঁচানো। প্রধান নিশ্চয় আমাদের অপেক্ষা করছে। আমাদের এখন যেতে হবে। তখন হুমায়রা আর ফাদার ঘরে ঢুকলো তাড়াহুড়া করে। ফাদার বলল, আকাশে কালো মেঘ জমেছে। প্রধান তার কাজ শুরু করে দিয়েছে। তার অনুসারীরা তোমাদের নিয়ে যাওয়ার আগে নিচ থেকেই তোমাদের এখনই যেতে হবে। উর্বা বলল, ফাদার, আমাদের কোনো উপায় বলে দিন। আমরা প্রধানের মোকাবেলা কিভাবে করব? কি করলে প্রধানকে এসব থেকে বিভ্রান্ত করতে পারবো?
ফাদার বলল, এই ব্যাপারে তুমি যতটুকু জানো আমিও ততটুকুই জানি, কারণ তুমি এত বছর ধরে প্রধানের সাথে ছিলে। তবু আমি বলে দেই কি করতে হবে। প্রধান মূলত রিজভি আর হুমায়রার আত্মা দিয়ে তার ভাইকে ফিরিয়ে আনতে চায়। যদি তারা ভাইকে না থাকে তাহলে সে কাকে ফিরিয়ে আনবে? তোমাদের মূল কাজ হবে বছরের পর বছর রেখে যাওয়া তার ভাইয়ের শরীর খুঁজে বের করে সেটাকে ঝুলিয়ে দেয়া। তবে এটা স্থায়ী সমাধান না। এই জগৎ থেকে স্থায়ীভাবে কেউ মুক্তি পায় না। তবে এটা করলে প্রধান অনেকটা ভেঙে পড়বে এবং বিভ্রান্ত হবে। অন্তত এই সময়ের জন্য তোমরা প্রধানের হাত থেকে বেঁচে যাবে, পরেরটা পরে দেখা যাবে। উর্বা বলল, ঠিক আছে ফাদার, আমরা তাহলে এখন যাচ্ছি। প্রধানকে অপেক্ষায় না রাখি। ফাদার আমাদের তিনজনকে 3টা স্বর্ণালী ক্রস দিলেন এবং ছোট্ট কৌটাতে একটা ঔষধ দিলেন, যাতে উর্বা আহত হলে তাকে সাথে সেটা খাইয়ে দিতে পারি। আর বললেন, খুব বড় বিপদ না হলে এটা ব্যবহার করবে না। আর এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা উর্বা ভালো করে জানে। তোমরা দুজন উর্বাকে অনুসরণ করবে। আমরা ফাদারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখলাম সত্যি আকাশে কালো মেঘ ঢেকে গিয়েছে। উর্বার চেহারায় চিন্তার ছাপ। এটা বড় কোনো বিপদ সংকেত। উর্বা বলল, আমি আলাদা হয়ে যাব তোমাদের থেকে। তোমাদের গিয়ে প্রধানের অনুসারীদের বিভ্রান্ত করে ছিঁড়িয়ে ছিটিয়ে দিব। আমি আগে গিয়ে প্রধানের ভাইয়ের শরীর খুঁজব। যেভাবে বলা হলো সেভাবেই কাজ শুরু হলো। আমরা তিনজন সেই কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছি। আমি বললাম, এখন কি করতে হবে? উর্বা বলল, তোমরা দুজন আগের বার যেখান দিয়ে প্রবেশ করেছিলে সেখানে দিয়ে প্রবেশ করবে, আর আমি আলাদাভাবে অন্য রাস্তা দিয়ে প্রবেশ করব। ভেতরে গিয়ে আমরা একসাথে হব। মনে রাখবে, আমাদের উদ্দেশ্য প্রধানের মুখোমুখি হওয়া নয়। প্রধানের মুখোমুখি হলে আমরা কেউ বাঁচব না। আমরা শুধু তার ভাইয়ের শরীর খুঁজে সেটা জ্বালিয়ে দিব, তারপর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হয়ে যাব। আমি বললাম, ঠিক আছে উর্বা, তাহলে ভেতরে দেখা হচ্ছে, আর নিজের খেয়াল রেখো। উর্বা একটা হাসি দিয়ে দ্রুত গতিতে কবরস্থানের অন্য পাশে চলে গেল। তাকে আর দেখা গেল না। আমি হুমায়রাকে বললাম, তাহলে চল বোন, এটা শেষ করা যাক। এখন লড়াই করার সময়। হুমায়রা বলল, চলো ভাইয়া, হয় বেঁচে ফিরবো, না হয় এখানেই মারা যাব। এই বলে দুই ভাই বোন চললাম কবরস্থানের ভেতরে। সেই বড় কবরটার সামনে গিয়ে উর্বার শিখিয়ে দেয়া মন্ত্রটা পড়লাম। সাথে সাথে কবরটা দুদিকে ফাঁকা হয়ে দরজা খুলে দিল। আমরা দুজন সেখানে প্রবেশ করলাম। কেমন এক শুনশান নীরবতা ঘিরে রেখেছে চারিদিকে। হঠাৎ পেছন থেকে রিজভি বলে চিকন কণ্ঠে কেউ ডাক দিল। আমরা দুইজনই পেছনে তাকালাম। সেখানে কেউ ছিল না। এরপর সামনে তাকাতেই দেখলাম আমার মুখের সামনে ভয়ঙ্কর চেহারায় দুজন। তাদের চেহারা থেকে মাংসগুলো খুলে খুলে পড়ছিল। চোখের জায়গাটা সম্পূর্ণ কালো। ঘাবড়ে গিয়ে আমি দুজনই পিছিয়ে গেলাম। তারা বাতাসের মতো আবার আমাদের সামনে এসে দুজনের গলা চেপে ধরল। তাদের শরীর থেকে বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছে। আমার বমি চলে আসছিল। হুমায়রাকে বললাম, এদের শরীর একেবারে পচে গিয়েছে, হাত ধরে ছিঁড়ে ফেলা যাবে। তারপর আমরা দুজনেই গলা চেপে ধরা তাদের হাত খপ করে ধরে ফেললাম এবং চিৎকার দিয়ে জোরে টান মেরে ছিঁড়ে ফেললাম। আমরা একটু দূরে গিয়ে পড়লাম। কাশতে কাশতে শ্বাস নিতে লাগলাম। খেয়াল করলাম তাদের হাত পুনরায় হয়ে যাচ্ছে। হুমায়রাকে বললাম, প্রস্তুত হয়ে নে, এখন আসল লড়াই শুরু হবে। এরপর গলা ফাটিয়ে জোরে চিৎকার করলাম, যাতে প্রধানের সব অনুসারীরা আমাদের এখানে চলে আসে আর উর্বা ওদিকে তার কাজ করতে পারে কোনো বাধা ছাড়াই। চিৎকার করার সাথে সাথে প্রচণ্ড গতিতে একদল সাদা আলোর ন্যায় ওই দুজনের সাথে এসে যোগ দিল। আমি বললাম, তোরা কি এই কয়জনই? এদিকে আয়, আর কেউ নেই। সবাইকে আসতে বল, এখানে আজকে লড়াই করার মুডে আছি। হুমায়রা বলল, ভাইয়া, চাপাবাজিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? এদের সাথে আমরা পারবো কিনা জানি না, আবার আরও আসতে বলছো। তাদের মাঝে একজন বলল, প্রধান তোদেরকে জীবিত চায়, তা না হলে তোদের দুজনকে এখানে মেরে তোদের হাড্ডি মাংস সব খেয়ে নিতাম। এই বলে তারা সবাই একসাথে আমাদের আক্রমণ করলো। আমরা ফাদারের দেয়া ক্রস বের করে হাতের মুঠোয় নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়লাম। একটাকে মারি আরেকটা পেছন থেকে আসে। তবে যাকে একবার ক্রস হাতে দিয়ে আঘাত করি সেই ধোয়ার মতো মিশে যায়। লড়াই করতে করতে আমরা দুজনই খুব ক্লান্ত। তারাও অনেক কমে এসেছে। আমি হাত দেখিয়ে তাদের থামিয়ে দিয়ে বললাম, থাম, একটু বিশ্রাম করে নিই, ক্লান্ত হয়ে গেছি। তোরা তো ক্লান্ত হবি না কখনোই, একটু পর মায়ের খা। তারা আমার কথায় কান্না দিয়ে আরও ভয়ঙ্করভাবে আক্রমণ করতে এগিয়ে এলো। আমি বললাম, বিশ্রাম করতে দিলি না? তাহলে তোদের মেরেই বিশ্রাম নেব। আবার তাদের সাথে লড়াই করতে শুরু করলাম। একসময় তাদের সবাইকে ধোয়ার মতো মিশিয়ে দিলাম। এরপর দম নিতে নিতে বসে পড়লাম। আমরা দুজনেই রক্তাক্ত, অনেকটা আহত। আমি বললাম, হুমায়রা, তুমি ঠিক আছোস তো? তুই?
দেখে কি মনে হয় সারা শরীরে তাদের নখের আঁচড় লেগে রক্তাক্ত হয়ে গিয়েছে, খুব যন্ত্রণা হচ্ছে। আমি বললাম, আরেকটু সহ্য কর বোন, বেঁচে থাকতে হলে এটুকু কষ্ট মেনে নিতে হবে। আমাদের বাবার জন্য আজকে আমাদের এই অবস্থা। আম্মুকে গিয়ে বলবো পরের জন্মে বিয়ে করলে ভালো বাবা দেখে বিয়ে কইরো। এর মাঝেই পেছন থেকে হাততালির শব্দ ভেসে আসলো। পেছনে তাকিয়ে দেখলাম প্রধান হাততালি দিতে দিতে আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা দুজনেই উঠে দাঁড়ালাম। উর্বা বলেছিল প্রধানের মুখোমুখি না হতে, কিন্তু প্রধান নিজেই তো আমাদের মুখোমুখি হতে চলে এসেছে। এখন কি করব? উর্বাই বা কোথায়? এখন আসছো না কেন? প্রধান ঠিক আমাদের সামনে এসে দাঁড়ালো। এরপর হুমায়রার গালে ক্ষতস্থানে হাত লাগিয়ে বললিস, কি করেছে তারা? ভালো করেছে তাদের মেরেছ, না হলে আমি তাদের মেরে ফেলতাম। এভাবে কেউ কাউকে আঘাত করে নাকি? কেন এসব করছো বলো? তোমাদের বাবার কৃতকর্মের শাস্তি তো তোমাদেরই ভোগ করতে হবে, এটা মেনে নিচ্ছ না কেন? মেনে নিলেই তো সব ঝামেলা শেষ। আমি বললাম, আমাদের বাবার কর্মের ফল আমরা কেন ভোগ করব প্রধান? বাবাকে কবর থেকে তুলে এনে তার সাথে যা করার করেন। সেটা করা গেলে তো এতদিন অপেক্ষা করতাম না ছোকরা। ভেবেছিলাম তোদের সাথে উর্বাও আসবে, সে কি এখনো সুস্থ হয়নি? যাক, উর্বাকে পরে দেখব, সবার সময় আসবে। এখন আমার এতদিনের সাধনা পূর্ণ হওয়ার সময় এসেছে। হঠাৎ পেছন থেকে অদৃশ্য শিকল এসে আমাদের দুজনকে আটক করে ফেলল। মুখে লোহার পট্টি বেঁধে গেল। কোনো কথা বলতে পারছিলাম না, চিৎকারও করতে পারছিলাম না। উর্বা এখন আসছে না কেন? আমরা দুজনেই নিজেদের ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করতে লাগলাম। প্রধান বলল, জোরাজুরি করে কোনো লাভ নেই, আপোষে আমি যা চাই তা দিয়ে দে, না হলে কষ্ট বেশি হবে তোদের। এরপর প্রধান কাউকে নির্দেশ দিল তারা ভাইকে নিয়ে আসতে, কিন্তু সেখান থেকে কোনো রেসপন্স পাচ্ছিল না। প্রধান আবার বলল, কেউ কথা বলছো না কেন? আমি কি বলছি সেটা কেউ কি শুনতে পেয়েছ? তখন উর্বা এসে হাজির হলো, সাথে একটা কুচকুচে কালো শরীর। উর্বাকে দেখে আমার যেন প্রাণ ফিরে পেলাম। এটা দেখে প্রচণ্ড প্রধান রেগে গেল এবং বলল, উর্বা, ভেবেছিলাম তুই আসিসনি। তুই আমার ভাইয়ের শরীর নিয়ে এখানে কেন? তাকে আমার কাছে দে বলছি। উর্বা বলল, এভাবে বললে তো দিব না প্রধান, আগে ওদেরকে ছেড়ে দিন। আমি সবসময় আপনার আনুগত্য করেছি, যা বলেছেন তাই শুনেছি, কিন্তু আজ আমি আপনার কাছে অনুরোধ করছি ওদেরকে ছেড়ে দিন। আপনার এই মৃত ভাইকে জীবিত করার জন্য দুইটা তাজা প্রাণ নিয়ে নেবেন না দয়া করে। প্রধান আরও অনেক রাগান্বিত হয়ে গেল এবং বলল, উর্বা, তুই তোর বিশ্বাসঘাতকতার শাস্তি পাবি। এদেরকে আমি ছাড়বই না, বরং তোকে মেরে আমার ভাইয়ের শরীর নিয়ে নিব। এই বলে প্রধান উর্বার দিকে রাগে গড়গড় করতে করতে এগোতে লাগলো। উর্বা বলল, রিদিকা রিফান এখানে এসেছে, আর আপনি আছেন আপনার ভাইকে নিয়ে। প্রধান থমকে দাঁড়িয়ে গেল এবং কিছুক্ষণ চিন্তা করে বলল, ওরা এখানে এসছে সেটা আমি কাল রাতেই টের পেয়েছি। আমি জানি ওরা কি করেছে এখানে, কিন্তু ওদের বিষয়টা পরে দেখব আমি। এখন আমাকে যা করতে হবে তাই করছি। উর্বা বলল, তাহলে আমিও প্রস্তুত। এই বলে উর্বা প্রধানকে আক্রমণ করলো, কিন্তু প্রধান উর্বাকে ধরে পাথরের মতো ছুঁড়ে মারল। উর্বা এসে ঠিক আমাদের সামনে পড়ল। কুকরাতে কুকরাতে আবার উঠে দাঁড়িয়ে উর্বা তার কাছে থাকা ক্রসটা বের করে আমাদের বেঁধে রাখা শিকলে স্পর্শ করে দিল। সাথে সাথে শিকল অদৃশ্য হয়ে গেল, আর মুখ থেকেও বাঁধনগুলো সব খুলে যেতে শুরু করলো। প্রধান আবার এসে উর্বাকে উঠে এক আছাড় মারল। উর্বা খুব আঘাত পেল, উঠে দাঁড়াতে পারছে না। আমরা দুজন প্রধানের দিকে ছুটে গেলাম। প্রধান তার হাতের ইশারায় উড়িয়ে নিয়ে উর্বার কাছে ফেলল। প্রধানের সাথে লড়াই করা সম্ভব না। উর্বা বলল, আমাদের তিনজনের কাছে থাকা ক্রস একসাথে প্রধানের দিকে ছুঁড়ে মারতে হবে, এতে করে প্রধান একটু হলেও বিভ্রান্ত হবে। এই বলে তাড়াতাড়ি আমরা তিনজন ক্রস বের করে প্রধানের দিকে ছুঁড়ে মারলাম। প্রধান চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। উর্বা বলল, তার ভাইয়ের শরীর এখনই জ্বালিয়ে দিতে হবে। আমি বললাম, কিভাবে জ্বালাবো? আমার কাছে তো লাইটার নেই, তো আমি তো বিড়ি খাই না। উর্বা বলল, ধুর, আমাকে সাহায্য করো, আমি খুব আহত, উঠে দাঁড়াতে পারছি না। তার শরীর টান দিয়ে এখানে নিয়ে আসো, প্রধান যে কোনো সময় হুঁশে আসতে পারে। আমি উর্বার কথা মতো একটু দূরে পড়ে থাকা কালো কুচকুচে শরীরটা টান দিয়ে উর্বার কাছে নিয়ে আসলাম। উর্বা বলল, তোমরা সরে যাও, শরীরে আগুন দেওয়ার সাথে সাথে তোমরা এখান থেকে দৌড়ে বের হয়ে যাবে। আমার জন্য চিন্তা করো না, আমি ফিরে আসবো। এ বলে উর্বা হা করে তার মুখ থেকে আগুনের লাভা বের করে ওই শরীরে দিয়ে দিল। সাথে সাথে শরীরে আগুন জ্বলে গেল। প্রধান ক্রোধে এগিয়ে আসতে গিয়েও পারল না। কোনো এক অদৃশ্য শক্তি প্রধানকে বাধা দিয়ে সেখান থেকে টেনে নিয়ে গেল। উর্বা চিৎকার করে আমাদের বলল, যাও তাড়াতাড়ি। আমরা দৌড় দিলাম সেখান থেকে। একে একে চারিদিকে সবকিছু ভেঙে পড়তে লাগলো, দমকা হাওয়া বইতে লাগলো, ধুলাবালিতে চারপাশ ভরে গেল। আমি হুমায়রাকে কোনো রকম সেখান থেকে বের করে বললাম,
বোন উর্বাকে এখানে একা ছেড়ে দিয়ে আমি যেতে পারবো না। উর্বা হতো, সে বের হতে পারবে না। তুই অপেক্ষা কর বাইরে, আমি উর্বাকে নিয়ে ফিরে আসবো। হুমায়রা চিৎকার করে আমাকে ডাকছে, ভেজেও না, এখান থেকে ফিরে আসতে পারবে না। কিন্তু সেদিকে কোনো কান্না দিয়ে উর্বার কাছে ছুটে গেলাম। চারিদিকে সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমি ডাকতে লাগলাম, উর্বা কোথায় তুমি? এদিক ওদিক ছোটাছুটি করছি, তখনই চোখ গেল মাটির স্তূপের নিচে থেকে উর্বা হাত বের করে ইশারা করছে। আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে মাটিগুলো সরিয়ে উর্বাকে বের করলাম সেখান থেকে। উর্বা কুকরে কুকরে বলল, তুমি এখানে কি করছো রিজবি? তোমাকে না যেতে বলেছিলাম? আমি তোমাকে না নিয়ে কিভাবে যাব বলো? এই বলে উর্বাকে কোলে নিয়ে সেখান থেকে দ্রুত বের হলাম। সেটা সম্পূর্ণ একটা ধ্বংসস্তূপে পরিণত হলো। হুমায়রা আমাকে দেখিয়ে এগিয়ে এলো। আমরা দুজন মিলে উর্বাকে ধরে কবরস্থানের বাইরে নিয়ে গেলাম। তাড়াতাড়ি ফাদারের দেয়া সেই ওষুধ উর্বাকে খাইয়ে দিলাম। ধীরে ধীরে উর্বা সুস্থ হয়ে উঠল। আমার মুখে হাসি ফুটে উঠল। উর্বা বলল, তাহলে আপাতত আমরা প্রধানের কাছ থেকে মুক্ত, কিন্তু আবার কখন কিভাবে এটা শুরু হবে জানি না, তাই আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। আমি বললাম, তুমি কি এখন চলে যাবে উর্বা? তুমি কি চাও আমি চলে যাই তো আমি, নাকি থেকে যাই? আমি তো চাই তুমি সারা জীবন আমার সাথে থেকে যাও। ঠিক আছে, থেকে গেলাম, কিন্তু তুমি তো জানো আমি এখন একজন জিন, তাই তোমার সাথে আমার মিল কখনো সম্ভব না। আর তুমি যদি চাও আমি তোমার সাথে থাকি, তাহলে কখনো অন্য কাউকে আপন করতে পারবে না, আমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না। আমাদের সম্পর্ক এমন অস্পর্শনীয় থাকবে। ঠিক আছে, আমি এতে রাজি। তাই আমি তোমাকে টাটকা পচা। উর্বা বলল, টাটকা পচা মানে? আমি বললাম, টাটকা পচা মানে ভালো, আর পচা মানে বাসি। আমি তোমাকে ভালোবাসি। উর্বা আর হুমায়রা দুজনেই হেসে দিল। আমি হুমায়রাকে বললাম, তুই হাসিস কেন? বড় ভাইয়ের ভূতের প্রেম দেখে লাভ নেই, তোকে একটা রিক্সাওয়ালা দেখে বিয়ে দিয়ে দেবো নে। হুমায়রা বলল, ভাইয়া ফালতু কথা বলবা না। আমি উর্বার মতো কোনো ছেলে জিন পাইলে তার সাথে সারা জীবন কাটিয়ে দেব। মানুষ আমার ভালো লাগে না। আমি বললাম, উর্বা মানে কি? ভাবি বলবি, নাম ধরে ডাকোস কেন? উর্বা বলল, এই তোমরা ঝগড়া থামাও তো, এখন যাওয়া যাক। ফাদারের কাছে গিয়ে তার সাথে কথা বলতে হবে। তারপর আমরা হাসি খুশিভাবে কথা বলতে বলতে হাঁটতে লাগলাম। এখানে শেষ হলো কিছু অমীমাংসিত রহস্য নিয়ে আমাদের পরবর্তী গল্প মিনহা। এই মিনহাতে এসব রহস্যের জোট খোলা হবে রিফান আর রিদিকাকে নিয়ে। উর্বা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ সুস্থ থাকলে খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব মিনহার গল্পটি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।